জি স্যার, শুরু হয়েছে। আচ্ছা, তো ক্লাস নিয়মিত একটু করার চেষ্টা করবা। হ্যাঁ, ক্লাস, কলেজ এগুলোতে আসলে না গেলে কলেজ লাইফটা মনে হয় না, বুঝতে পারছো? যে তোমার জি জীবনে স্যার। একটা কলেজ লাইফের একটা স্মৃতি থাকবে, সেই বিষয়গুলো যদি না থাকে স্মৃতিতে, তাহলে একসময় ভালো লাগবে না। হ্যাঁ, এই জন্য অবশ্যই কলেজে ক্লাস করা জরুরি। আহ, আচ্ছা, দু একজন একটু যুক্ত হতে সমস্যা হচ্ছে মনে হয়, আমি দেখতেছি। দেখো তো কি সমস্যা হচ্ছে, এটা দেখো। আচ্ছা, তো ঠিক আছে, আমরা তাহলে আমাদের আজকের ক্লাসের মূল কথায় চলে যাই। আমরা বলেছিলাম যে আমাদের বেসিক সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে আমরা শুরু করব, যেগুলো খুবই জরুরি আর কি। হ্যাঁ, আর দ্বিতীয়ত হলো ডেইলি হোমওয়ার্ক বলে একটা কাজ কিন্তু আমি তোমাদেরকে দিয়েছিলাম। হ্যাঁ, এটাতে কেন, এটা গুগল ক্লাসরুমে। তো দেখো, আমি যেটা বলছি কি, যে তোমাদের ডেইলি হোমওয়ার্ক বলে একটা কাজ দেওয়া ছিল। তো কে কে কাজটা করেছো একটু হাত তোলো দেখি। এই কাজটা কয়জন করছো? সবাই কিন্তু করেনি, আমি খেয়াল করেছি সবাই কিন্তু কাজটা করেনি। তো আমি একটু দেখতে চাই কারা কারা এই কাজটা করেছে। হুম। স্যার আমি পাঠিয়েছি গত শুক্রবার দিন। আচ্ছা, এটা হচ্ছে ডেইলি, ডেইলি মানে বুঝতে পারছো তো? প্রতিদিন, 365 দিনের মধ্যে 365 দিন। যদি কোনো দিন কোনোভাবে দিতে অসুবিধা হয়, তাহলে পরের দিন ওই 2 দিনেরটা একবারে দিয়ে দিবা। ব্যাপারটা এরকম। হ্যাঁ, এটা, এবং এটা মনে করো সবচেয়ে জরুরি শুরুর দিকের জন্য, এটা সবচেয়ে জরুরি একটা অপশন। এটা যদি তুমি পুরো 365 দিন করতে পারো, দেখবা যে তোমার ওয়ার্ড স্টক কতখানি ডেভেলপ করে। হয়তো এখন একটু কষ্ট লাগবে, মনে হবে যেন খুব সময় নষ্ট হচ্ছে, কিন্তু আসলে এটাকে সময় নষ্ট মনে করা যাবে না। জাস্ট দিস ইজ ওয়ান অফ দ্য টাস্ক অ্যাজ আ স্টুডেন্ট টু লার্ন ইংলিশ। তাতে ইংলিশ শেখার জন্য এটা একটা জরুরি প্রয়োজন কিন্তু। আচ্ছা, আমরা একটু মিউট রাখি, যার যার মাইক্রোফোনটা আমরা মিউট রাখি। কথা থাকলে তোমরা আনমিউট করে বলবা। হুম। আচ্ছা, তা না হলে সাউন্ড হলে রেকর্ড হয়ে যাবে, যেটা তোমাদের জন্য বিরক্তিকর লাগবে পরে রেকর্ড ক্লাসটা দেখতে গিয়ে। আচ্ছা, তো যাই হোক, তাহলে এখন একটু বলে রাখি যে আমাদের তাহলে সিস্টেমটা হচ্ছে কি জয়েন করার। দেখো, আমি কিন্তু ক্লাস লিঙ্ক, গুগল মিটের যে ক্লাস লিঙ্ক, সেটা কিন্তু আমি মেসেঞ্জারে দিচ্ছি না, আমি দিচ্ছি হচ্ছে গুগল ক্লাসরুমে। আমি মেসেঞ্জারে দিচ্ছি হচ্ছে তোমাকে একটু শুধু জানিয়ে দিব যে ক্লাস লিঙ্ক শেয়ার করা হয়েছে। তো ক্লাস লিঙ্কটা আমি কোথায় শেয়ার করছি? গুগল ক্লাসরুমে, ঠিক আছে তো, স্ট্রিমে। আর আমি মেসেঞ্জারে যেটা শেয়ার করছি সেটা হলো তোমাদের অ্যাটেন্ডেন্স দেওয়ার লিঙ্ক, ঠিক আছে তো? হুম। আচ্ছা, আচ্ছা, দু একজনের একটু সমস্যা হচ্ছে, আমি একটু দেখে নিই। হ্যাঁ, কি সমস্যা হচ্ছে সেটাকে স্ক্রিনশট দিতে বলো। হয়তো যুক্তই হয়নি সে এখন। নাম কি? মেসেঞ্জারের আবার সমস্যা, আবার ওপেনই হয় না এত তাড়াতাড়ি। ভেজাল যত। ইস, কথা হলো, আমরা বলছি একদম দূরে আছে। ওরে বাবা বাবা, কি সাউন্ড চারিপাশে! হ্যাঁ, ও যে কবে শেষ হবে। আচ্ছা, তো তাহলে সবাই তো কাজটা করনি, কাজটা কিন্তু করতে হবে। হুম, যেটা রেগুলার কাজটা করতে হবে, আমি সবার দেখতে চাই। একদম, আমাদের ক্লাস শুরু হয়েছে 2 তারিখ থেকে, অতএব 2 তারিখ থেকে আজকে হচ্ছে 5 তারিখ, মানে 3টা কমপক্ষে দেওয়ার কথা ছিল। মানে আমি যদি ধরি 3, 4, 5, এবং বলেছি প্রতিদিনেরটা রাত 12টার মধ্যে দিয়ে দিবা। রাত 12টার মধ্যে যে কোনো সময় ম্যানেজ করে। আমাদের কয়টা আইটেম বলো তো টোটাল? তিনটা আইটেম। 3টা আইটেম। প্রথম হচ্ছে ওয়ার্ড মিনিং। যে কোনো ওয়ার্ডের, যে কোনো ওয়ার্ড আমরা পড়তে গিয়ে যে কোনো ওয়ার্ড পাবো, সেটা তোমার জানা ওয়ার্ড হোক আর অজানা ওয়ার্ড হোক, তুমি ইংলিশে মিনিং লিখবা, বাংলায় না কিন্তু। মিনিংটা লিখতে হবে ইংরেজিতে।
তারপরে তাহলে হচ্ছে যে কোনো 5টা ওয়ার্ডের মিনিং। দ্বিতীয়ত হচ্ছে ফরমেশন অফ টু ওয়ার্ডস, মানে যে কোনো 2টা ওয়ার্ডের ফরমেশন, ডেরিভেটিভস, মানে নাউন ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম, অ্যাডভার্ব ফর্ম, এইভাবে লিখতে হবে। আর যে কোনো 5টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বা গ্রুপ ভার্ব, তাও আবার ইংরেজি মিনিং সহ, যেটা আমি বলেছি গুগল থেকে সার্চ দিয়ে তোমরা লিখে নিতে পারো। গুগল থেকে সার্চ দিলে কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা প্রতিনিয়ত ডেইলি হোমওয়ার্কটা দিবা, আমি কিন্তু চেক করব। যারা যারা দিবা না ওদের জন্য কিন্তু শাস্তি আছে, এবং শাস্তিটা কিন্তু খুব বড় শাস্তি, হ্যাঁ, এটা আমি চাই। আচ্ছা, এই কথাটা বলা শেষ করলাম। এখন ইংরেজি আমাদের সাহিত্য যেহেতু আমরা পড়ছি, কিন্তু ইংরেজি গ্রামার এবং ভোকাবুলারি এই দুটা যদি কারো দক্ষতায় না থাকে, তাহলে তার জন্য কিন্তু সাহিত্য পড়াটা খুব কঠিন হবে, এবং বিশেষ করে পরীক্ষাতে ভালো করাটা খুব কঠিন হবে। এটা আমি কিন্তু প্রথম থেকে সতর্ক করে দিচ্ছি, একজন পথ প্রদর্শক হিসাবে আগে থেকে সতর্ক করে দিচ্ছি কোথায় গর্ত আছে। হ্যাঁ, যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু গর্তে পড়তে পারো। তো আগে থেকেই সতর্ক করে দিলাম যে এই বিষয়গুলোর উপরে যেগুলো আমি প্রথম দিক থেকে শুরু করব, এইগুলো গুরুত্বপূর্ণ মানেই আমি গুরুত্বপূর্ণ বলছি, অতএব এইগুলোকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। তাই তোমাদের কাজ হবে খুবই মনোযোগ দিয়ে শেখা। প্রথম দিকে কারো কারো এটা ইজি মনে হতে পারে যে স্যার আবার সে আমাদের 9-10-এ নিয়ে গেল ধরে বেঁধে, কিন্তু আসলে ব্যাপারটা তেমন নয়, ঠিক আছে? একদম আমরা জিরোতে যাচ্ছি না, কিন্তু মিনিমাম একটু কিছু দরকার, যে দরকারগুলো যদি আমরা প্রথম দিক থেকে না শিখে নিই, তাহলে আমাদের বিশেষ করে ফ্রি হ্যান্ড রাইটিং যেটা বলো, বা একটা সেন্টেন্স পড়ে মিনিং করা বলো, এগুলো পড়তে আমাদের অসুবিধা হবে। তো এই জন্য আমি শুরু থেকে শুরু করছি কিছুটা। কেউ কেউ পারতে পারো, আবার কেউ কেউ নাও পারতে পারো, কিন্তু আমি বলবো যে সবাই যেন এই কাজগুলো করে। আমি এবং যে হোমওয়ার্কগুলো দিব সেগুলো কিন্তু ঠিকমতো করতে হবে, মনে থাকবে? আচ্ছা, তো দেখো এই হচ্ছে মেইনলি শীটটা। দেখো আমি এই বিষয়গুলোকে সবসময় আগে থেকেই গুরুত্ব দিই। বেসিক গ্রামারের শুরুর পয়েন্ট হিসাবে আমি 9টা বেসিক সেন্টেন্স প্যাটার্ন দিয়ে থাকি। দেখো নামটা কি বলো? 9 বেসিক প্যাটার্নস অফ সিম্পল ডিক্লারেটিভ সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সের, হ্যাঁ, আমরা জানি গঠন অনুসারে সেন্টেন্স কত প্রকার বলো তো? গঠন অনুসারে সেন্টেন্স কত প্রকার? গঠন অনুসারে সেন্টেন্স নো 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 গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার। সিম্পল কম্পাউন্ড, হ্যাঁ, 3 প্রকার। আর হচ্ছে তোমার অর্থ অনুসারে বা মিনিং অনুসারে, বা তুমি কোন অর্থে ব্যবহার করবা সেই অনুসারে হচ্ছে 5 প্রকার, তাই না? 5 প্রকার, কোন কোন জায়গায় 4 প্রকার দেওয়া আছে, ওটা নিয়ে আমাদের ঝামেলা না। আমাদের ঝামেলা হচ্ছে যে আমরা আগে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই বিষয়গুলোকে ক্লিয়ার করব, কারণ কবিতা পড়তে গিয়ে বা হচ্ছে গল্প পড়তে গিয়ে আমাদের এগুলো লাগবে মিনিং উদ্ধার করার জন্য, ঠিক আছে? তাই সিম্পল ডিক্লারেটিভ সেন্টেন্সের 9 বেসিক প্যাটার্ন আমরা শিখব। তো বেসিক প্যাটার্নের একদম শুরুতেই যেটা আমরা বলে থাকি সেটা বলো তো কি? আমরা ছোটবেলায় শিখছি একটা সেন্টেন্সের কয়টা অংশ থাকে বলো তো? দুটি। হ্যাঁ, একটা সেন্টেন্সের 2টা অংশ থাকে। একটা হচ্ছে কি? সাবজেক্ট প্রেডিকেট আর প্রেডিকেট, তাই না? এই দুটো হচ্ছে আমাদের মূল বিষয় থাকে, কিন্তু এই দুটো আমরা ছোটবেলা থেকেই শিখে এসেছি, ওটা নিয়ে আমাদের কথা না। কথা হচ্ছে প্রেডিকেট অংশে কি কি থাকে। প্রেডিকেট অংশে আবার কি কি থাকে সেটা খেয়াল করতে হবে। চারিদিকে জোরে কথা বলতেছে। ভার্ব আর এক্সটেনশন। তাহলে প্রেডিকেট অংশে আমরা পাচ্ছি কি কি দেখো তো? আচ্ছা, বাইরে থেকে কোনো সাউন্ড শুনতে পাচ্ছ তোমরা? না স্যার, সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। না স্যার। পাগল হয়ে যাবে। আচ্ছা, তো দেখো প্রেডিকেট অংশে আমরা মোটামুটি আরো 2টা পার্ট পাবো। সেই দুটা হচ্ছে আমাদের প্রেডিকেট শুরু হয় কি দিয়ে? ভার্ব থেকে, কিন্তু ভার্ব থেকে শুরু হয়, এবং ভার্বের সাথে মিল রেখে আমরা আরো 3টা জিনিস পাই। একটা হচ্ছে কমপ্লিমেন্ট, দেখো একটা হচ্ছে কি? কমপ্লিমেন্ট,
অবজেক্ট এবং হচ্ছে কি অ্যাডভার্ব, এই তিনটা আইটেম কিন্তু আমরা পেয়ে থাকি। ঠিক আছে, তাহলে কি বললাম আমি, প্রেডিকেট অংশে কয়টা অংশ থাকে? প্রথমত তিনটা দুইটা, তাই তো? প্রেডিকেট অংশে থাকবে হচ্ছে দুইটা, একটা হচ্ছে ভার্ব, নেক্সট একটা হচ্ছে ভার্ব, আর ভার্বের সাথে মিল রেখে আমরা পাবো আরো একটা অংশ, যেখানে আবার থাকবে হচ্ছে কি কমপ্লিমেন্ট, অবজেক্ট এবং অ্যাডভার্ব। তাহলে এই ভার্ব থেকে শুরু করে বাকি অংশগুলোকে আমরা বলছি হচ্ছে প্রেডিকেট, তাই না? কারণ এটাকে দেখো আমি প্রেডিকেটের সাথেই কিন্তু লিংক লাগিয়েছি। তাহলে প্রেডিকেটকে যদি আমরা এক্সপ্লেইন করি বা হচ্ছে একটু এক্সটেন্ড করি, তাহলে ভার্ব থেকে শুরু করে ভার্বের সাথে রিলেটেড কমপ্লিমেন্ট, অবজেক্ট, অ্যাডভার্ব যেগুলো থাকে সেগুলোকে আমরা বলে থাকি হচ্ছে প্রেডিকেট, আর তার সাথে রিলেটেড থাকে হচ্ছে আমাদের সাবজেক্ট। এটা একটু খেয়াল করবা ভালো করে। তাহলে এখন যদি আমি, আচ্ছা দেলোয়ার একটু মিউট রাখো, আমার বাড়ি থেকে সাউন্ড আসছে। হ্যাঁ, তো দেখো আমি যদি এখন পুরো সেন্টেন্সটাকে একসাথে নিই, তাহলে আমরা পাচ্ছি কি কি, সাবজেক্ট, ভার্ব এবং হচ্ছে কমপ্লিমেন্ট, অবজেক্ট বা অ্যাডভার্ব। তাহলে আমরা এখানে টোটাল আমরা তিনটা অংশ করে ফেললাম। ঠিক আছে, সাবজেক্ট থাকে, তার সাথে সংযোগকারী হিসাবে থাকে হচ্ছে ভার্ব, আর ভার্বের সাথে রিলেটেড আমাদের থাকে আরো তিনটা আইটেম। তাহলে হলো কি কমপ্লিমেন্ট, অবজেক্ট এবং অ্যাডভার্ব। আগে ফর্মটা বুঝে নাও, আমি প্রত্যেকটা জিনিসকে আলাদা করে বুঝিয়ে দিব, টেনশন করার কিছু নাই। তাহলে এই পর্যন্ত কি আমরা বুঝতে পারছি বিষয়টা, যে আমরা কিভাবে প্রথমে আমরা সাবজেক্ট এবং প্রেডিকেট দেখলাম, তারপরে আমরা দেখলাম কি বলো, প্রেডিকেট অংশের পেলাম আমরা আবার হচ্ছে ভার্ব, সাথে হচ্ছে কমপ্লিমেন্ট, অবজেক্ট, অ্যাডভার্ব। এবার যদি পুরো ব্যাপারটাকে আমরা যদি একত্রিত করি, তাহলে যেটা পাই সেটা হচ্ছে কি সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট, অবজেক্ট, অ্যাডভার্ব। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের টোটাল স্ট্রাকচারের যে বিভিন্ন পার্ট, সেই পার্টগুলো। আচ্ছা, এটা কেউ আমাকে বলতে পারবা যে আমি যতটুকু বললাম এইটুকু আমাকে যদি কেউ বলতে পারে, একটু হাত তোলো দেখি, কে বলতে পারবা? হাত তোলো দেখি, কে বলতে পারবা? কি মেসেঞ্জারে মেসেজ দিতে বলো। আচ্ছা, আরেকজন একটু ঢুকতে পারছে না, আমি একটু হেল্প করে নিই তোমাদের। হ্যাঁ, তোমরা একটু দেখে নাও ততক্ষণ, মনে করো। হ্যাঁ, একটু মনে করো, আমি একটু ধরবো। একটু দু একদিন একটু সমস্যা হবে প্রথম দিকে, অনেকে যুক্ত হতে সমস্যা হবে। হ্যাঁ, একটু যুক্ত হতে সমস্যা হবে, প্রথমে বুঝবে না অনেকেই, তো আমি একটু যুক্ত করে নিই আগে। হ্যাঁ, একজনকে লিঙ্কটা শেয়ার করে দিই। নাম কি? কে একটু বলো কি প্রশ্ন? তো সমস্যা নেই। আচ্ছা, তাহলে প্রশ্নটা এখন বলো, কে কে বলতে পারো? হাত তুলেছো কয়জন? দুইজন। আচ্ছা, নিসপা মা বলো। এত সমস্যা হলে তো বিপদ নেটওয়ার্কের। আচ্ছা বলো, কে যেন বলছিলা? হ্যাঁ, নিসপা মাওয়া বলো তো, কি কি বললাম আমি সেন্টেন্স স্ট্রাকচারের যে পার্টগুলো, সেই পার্টগুলো বলো। আমার কথা কি শোনা যাচ্ছে না? আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছ না কেউ? প্রশ্নটা আরেকবার করেন প্লিজ, তখন বুঝি না নেট প্রবলেমের জন্য। বাকি কেউ বোঝেনি? আরে কেউ তো কথা বলো না তোমরা, তাহলে আমি বুঝবো কেমন করে যে তোমরা স্যার লাইনে আছো? বুঝতে পেরেছি স্যার বোঝা যাচ্ছে। হ্যাঁ, একটু কথা স্যার বলতে বোঝা হবে। স্যার বোঝা যাচ্ছে। যদি তোমরা কথা না বলো তাহলে ক্লাস নিব কেমন করে বলো? আমি যখন কথা বলতে বলবো তখন আনমিউট করে কথা বলবো অথবা হাত তুলবা। আমি হ্যান্ড রেজ করতে বলি যে যারা এই যে পাঁচটা স্ট্রাকচারের কথা বললাম, যে একটা সেন্টেন্স স্ট্রাকচারে পাঁচটা ভিন্ন ভিন্ন আইটেম থাকে, সেগুলো আমাকে একজন বলবে যে তোমরা মনোযোগী কিনা সেটা দেখার জন্য। কিন্তু কেউ তো হাত তুললো না, তুললো তো শুধু একজন। আমি যে এখানে কয়েকটা কথা বললাম, সাবজেক্ট এবং প্রেডিকেট, প্রেডিকেট অংশকে ভাগ করে আমরা পেয়েছি ভার্ব, সাথে পেয়েছি কমপ্লিমেন্ট, অবজেক্ট এবং অ্যাডভার্ব। তারপরে আমরা যখন পুরোটাকে আবার একসাথে করেছি তখন পেয়েছি কি সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট, অবজেক্ট এবং অ্যাডভার্ব। এগুলো কি সেটা বোঝার দরকার নেই,
এই যে স্ট্রাকচারটা বললাম এটা তো বুঝতে পেরেছো যে কি কি কথা বলেছি আমি, বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, তাহলে জি, স্যার। সেটা রিপিট জি করতে স্যার, হবে। বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা স্যার, বুঝতে পেরেছি। তা আমি হাত তুলতে বলেছি এবং আমাকে সেটা রিপিট করতে হবে। একজন বলবে। দেলোয়ার বলো। দেলোয়ার হোসেন। জি স্যার, হ্যাঁ, এখানে বেসিক প্যাটার্নে সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট দুইটা অংশ। এখানে না না প্রেডিকেটের মধ্যে না কমপ্লিমেন্ট না, সাবজেক্ট প্রেডিকেট। সাবজেক্ট এবং প্রেডিকেট, হ্যাঁ, প্রেডিকেটের মধ্যে আবার আমরা চারটা অংশ পাই। চারটা সব না, মিলিয়ে আমরা না দাঁড়াও, চারটা অংশ না, বলবা দুটা অংশ পাই। প্রেডিকেটের মধ্যে দুটা অংশ। প্রেডিকেটের মধ্যে দুটো অংশ পাই। হ্যাঁ, ভার্ব এবং কি, আমি দেখো ওইভাবে করে প্লাস করেছি কিন্তু কি হচ্ছে ভার্ব সাথে ভার্ব এবং কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট অবজেক্ট অ্যাডভার্ব। একটু ভালো করে দেখো, তোমরা মনে মনোযোগ দিচ্ছ না। জি স্যার, ভার্ব প্লাস কমপ্লিমেন্ট অবজেক্ট এবং অ্যাডভার্ব। হ্যাঁ, এটা। এবার যদি আমি পুরোটাকে এক করে বলি প্রেডিকেট কথাটা বাদ দিয়ে, তাই না? প্রেডিকেট কথাটা বাদ দিয়ে যদি বলি তখন কি হচ্ছে সেটা এবার আমাকে বলতে হবে। কি পাই? সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট বা অবজেক্ট বা অ্যাডভার্ব। হ্যাঁ, এই কথাগুলো আপাতত আমাকে একটু বলতে হবে, ঠিক আছে? তো আরেকজন বলবে। হ্যাঁ, আরেকজন বলবে হচ্ছে নিসপা মামা, বলো। জি স্যার। হ্যাঁ, একটা সেন্টেন্সে দুটো অংশ থাকে, প্রধানত একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। হ্যাঁ, সাবজেক্ট অংশ প্রধানত বিভাগে বিভক্ত, একটা ভার্ব আর অন্য অংশ হচ্ছে কমপ্লিমেন্ট অবজেক্ট এন্ড অ্যাডভার্ব। এই সবগুলো মিলে আমরা পাচ্ছি সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট অবজেক্ট এন্ড অ্যাডভার্ব। হ্যাঁ, তাহলে এই ব্যাপারগুলো একটু খেয়াল করতে হবে, ঠিক আছে? আচ্ছা, সিনথিয়া জি, স্যার। বলেছো, সিনথিয়া বলো দেখি একবার। বিষয়টা সহজ হলো, আমি বারবার রিপিট করাতে যাচ্ছি কারণ এগুলো পরে আবার দেখো তোমরা মিস করতেছো। হ্যাঁ, হ্যাঁ, একটা সেন্টেন্সে দুইটা অংশ থাকে, হ্যাঁ। সেটা হচ্ছে সাবজেক্ট আর প্রেডিকেট। প্রেডিকেটের আবার দুইটা অংশ, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর হচ্ছে এক্সটেনশন। আর এক্সটেনশনের ভেতরে থাকে কমপ্লিমেন্ট। প্লিজ এক্সটেনশন বলে কোনো কথা হবে না, এক্সটেনশন বলে কোনো কথা হবে না, ঠিক আছে? তো ওটা একটা ভুয়া আচ্ছা, দুইটা অংশ, জি স্যার। হ্যাঁ, কমপ্লিমেন্ট, অ্যাডভার্ব বা অবজেক্ট। কি ছিল? কারণ তিনটা Object. আলাদা আলাদা জিনিস, আমাকে সেগুলো জানতে হবে। এক্সটেনশন বললে কিছু নাই, ওই তিনটা আইটেমকে আলাদা করে আমাকে আচ্ছা। চিনতে হবে। তা না হলে তুমি ওই যে ট্রান্সফরমেশন করতে গিয়ে রিডিং স্কিলসের যে তোমার ইয়াগুলো আছে ওগুলো করতে গিয়ে আবার বিপদে পড়ে যাবা। এক্সটেনশন কখনোই বলবো না, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তারপরে বলো। আচ্ছা, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর দুই তিনজনকে ধরলাম, তার মানে তোমাদের নলেজে কিছুটা দিতে পেরেছি। এবার আমরা চলে আসি আমাদের কথাতে। হ্যাঁ, এখন তাহলে বলছে কি দেখো, যে সাবজেক্ট আমরা প্রেডিকেট অংশ পেলাম। এখন এইখানেই হচ্ছে আমাদের মূল খেলা। কোন খেলা? সেটা হচ্ছে কমপ্লিমেন্ট অবজেক্ট এবং অ্যাডভার্ব। এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আমাদের সেন্টেন্সগুলো কিন্তু ভ্যারিয়েশন হবে, সেন্টেন্সগুলোর মধ্যে পার্থক্য আসবে। এখানে আমাদেরকে একদম পাই টু পাই সুন্দর করে একদম ক্লিয়ার ভাবে বুঝতে হবে। যদি কারো কোনো আবসা অংশ থাকে আমাকে বলতে হবে, ঠিক আছে? দেখো, যে উপরে প্রদত্ত বেসিক সেন্টেন্স প্যাটার্নটি খেয়াল করলে দেখা যায় ইংলিশে ল্যাঙ্গুয়েজে প্রতিটি সেন্টেন্সের দুটি অংশ থাকেই, সাবজেক্ট আর প্রেডিকেট। এখন সাবজেক্ট বলতে আমরা কি বুঝি দেখো তাহলে? সাবজেক্ট বলতে আমরা সেন্টেন্সের সেই অংশকে বুঝি যার সম্পর্কে সেন্টেন্সে আলোচনা করা হয়। তার মানে আমরা একটা সেন্টেন্সে যার সম্পর্কে আলোচনা করব সে হবে সাবজেক্ট, আর প্রেডিকেট হলো সেই অংশ যা দ্বারা সাবজেক্ট সম্পর্কে বলা হয়। যেমন বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, এখানে আমরা কার সম্পর্কে কথা বলছি বলো তো? বাংলাদেশ সম্পর্কে কথা বলছি। এখন বাংলাদেশ সম্পর্কে বাড়তি যা কথা বলছি সেটাই হলো প্রেডিকেট। তাহলে প্রেডিকেট কতটুকু এখানে? স্মল কান্ট্রি, ইজ এ স্মল কান্ট্রি। ইজ আ স্মল কান্ট্রি। হ্যাঁ, একদম ভার্ব থেকে শুরু করে পুরোটা হচ্ছে আমাদের কি প্রেডিকেট অংশ। অতএব উপরে সেন্টেন্সে বাংলাদেশ সম্পর্কে কথা বলা হয়েছে, তাই এখানে বাংলাদেশ হলো কি সাবজেক্ট, আর ইজ আ স্মল কান্ট্রি এইটা হলো পুরোটা আমাদের প্রেডিকেট। অতএব সাবজেক্ট, এখন সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে একটি মাত্র ওয়ার্ড, একটা ফ্রেজ বা ক্লজ হতে পারে। এখন সাবজেক্ট কতটুকু হয়? আমরা কিন্তু শুধুমাত্র মানে একটা ওয়ার্ড দেখেই আমরা সাবজেক্ট বিবেচনা করি না, সেখানে একটা ফ্রেজ থাকতে পারে, সেখানে একটা ক্লজ থাকতে পারে। তাহলে সাবজেক্টে কি কি থাকতে পারে? সিঙ্গেল ওয়ার্ড থাকতে পারে, একটা ফ্রেজ থাকতে পারে, একটা ক্লজ থাকতে পারে, তাই না? যেমন আমি এই জায়গায় দেখিয়েছি। তাহলে প্রথম যে আমরা সেন্টেন্সটা পড়েছিলাম বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, এখানে বাংলাদেশ কিন্তু একটা সিঙ্গেল ওয়ার্ড মাত্র, আর ইজ এ স্মল কান্ট্রি এটুকু হলো আমাদের প্রেডিকেট। কিন্তু দ্বিতীয় সেন্টেন্সটা খেয়াল করো তো, এখানে সাবজেক্ট কতটা? সাবজেক্ট কতটুকু?
The people of Bangladesh. People of Bangladesh. The people of তাহলে Bangladesh. এখানে কিন্তু একটা ওয়ার্ড নেই, এখানে কয়টা ওয়ার্ড আছে টোটাল? 4টা। টোটাল ওয়ার্ড আছে 4টা। এই 4টা ওয়ার্ড মিলে একটা ফ্রেজ গঠিত হয়েছে, তার মানে এটা একটা ফ্রেজ। তাহলে ফ্রেজও আমার সাবজেক্ট হতে পারে। আর প্রেডিকেট অংশ কতটুকু? আর হার্ড ওয়ার্কিং, এটা হলো আমাদের প্রেডিকেট। এবার দ্যাট বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, এইটা কি বলো তো? দেখো, দ্যাট বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, এটা হলো সাবজেক্ট, আর ইজ নট টু অল এটা হলো আমাদের প্রেডিকেট। এখন বিষয়টা খেয়াল করো, সাবজেক্ট যে অংশে বসছে এখানে কয়টা ওয়ার্ড আছে টোটাল? 5টা। টোটাল 5টা ওয়ার্ড আছে। 6টা। টোটাল আছে 6টা ওয়ার্ড, তাই তো? 6টা ওয়ার্ডের ভিতরে আমাদের কি কোনো ফাইনাইট ভার্ব আছে এর ভিতরে? জি। কোনটা সেটা? জি স্যার। Is. ইজ, তাই তো? তাহলে ইজ হলো আমাদের একটি ফাইনাইট ভার্ব। সুতরাং আমরা বুঝতেই পারছি এটা একটা কি ক্লজ। এই দ্যাট থেকে শুরু করে কান্ট্রি পর্যন্ত একটা ক্লজ, যে ক্লজটা আবার ইজ নন এই ভার্বের সাবজেক্ট হিসেবে বসে গেছে। তার মানে একটা সাবজেক্টও কিন্তু ক্লজ হতে পারে, একটা ক্লজও কিন্তু সাবজেক্ট হতে পারে। তাহলে ক্লজ হতে হলে একটা বড় শর্ত হচ্ছে তার ভিতরে একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। এখন যদি আমি এই ক্লজটাকে বিশ্লেষণ করি, যদি আমি এইটুকুকে বিশ্লেষণ করি, তাহলে এটা কি একটা সিম্পল সেন্টেন্স না? দেখো তো, জি স্যার। বাংলাদেশ ইজ এ স্যার। স্মল কান্ট্রি, তাহলে দ্যাটটা যদি বাদ দিই তাহলে যে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, তাহলে একটা সিম্পল সেন্টেন্স একটা কোঅর্ডিনেটিং কনজাংশন সহ একটা ক্লজ গঠন করে একটা সেন্টেন্সের সাবজেক্ট অপশনে বসে গেছে। এখন যদি আমরা বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি এইটুকুর কথা ভাবি, তাহলে এখানে সাবজেক্ট কে বলো তো? Bangladesh. বাংলাদেশ। হ্যাঁ, তাহলে প্রেডিকেট কোনটুকু? Is a small small country. country. ইজ এ স্মল কান্ট্রি, তাহলে বাংলাদেশ হলো সাবজেক্ট আর ইজ স্মল কান্ট্রি এটা হলো প্রেডিকেট। আবার যদি আমি ফুল সেন্টেন্সটাকে ধরি, তাহলে সাবজেক্ট হলো কি? দ্যাট বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, আর প্রেডিকেট হলো কি? ইজ নট টু Is not all. অল। এইটুকু হলো আমাদের প্রেডিকেট। ঠিক আছে তো? কারণ আমরা কথা বলছি কি সম্পর্কে? ইজ নট টু অল, যেটা সবার জানা। কি জানা? কি জানা বলো? সবারই জানা। কি জানা? বাংলাদেশ একটা ছোট দেশ। বাংলাদেশ একটা ছোট দেশ। তাহলে আমি শুধু বাংলাদেশকে নিয়ে কথা বলছি না, বাংলাদেশ যে একটা ছোট দেশ এই কথাটা সবার জানা, মানে ওই অংশটুকু হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে আমরা প্রথমে যেহেতু অংশ দুটো পাই, সাবজেক্ট আর প্রেডিকেট, তাই আমরা প্রথমে বুঝে নিলাম যে সাবজেক্ট অপশন হচ্ছে সেটা যার সম্পর্কে আমরা সেন্টেন্সে কথা বলি। আর সাবজেক্ট অপশনে একটা সিঙ্গেল ওয়ার্ড থাকতে পারে, একটা ফ্রেজ থাকতে পারে, একটা ক্লজ থাকতে পারে, তাই তো? বা একের অধিক ফ্রেজ, একের অধিক ক্লজ বা একের অধিক ওয়ার্ড থাকতে পারে। এইটা হলো আমাদের, ঠিক আছে? এরপর আসি আমরা প্রেডিকেট অংশে। এবার আবার প্রেডিকেট অংশটি গঠিত হয় ভার্বের প্রয়োজন। দেখো, ভার্ব এবং প্রয়োজনে, ভার্বের প্রয়োজনে কি আসতে পারে? অবজেক্ট আসতে পারে, কমপ্লিমেন্ট আসতে পারে, অ্যাডভার্ব আসতে পারে, ব্যবহার অনুসারে। কিন্তু প্রয়োজনে অনেক সময় এগুলো নাও থাকতে পারে, শুধু ভার্ব দিয়ে কিন্তু আমার সেন্টেন্স গঠিত হয়ে যায়। যেমন আমি যদি বলি যে কাম, এটা কি একটা সেন্টেন্স? Word. এটা কি? জি স্যার, সেন্টেন্স। এই দুটোর মধ্যে পার্থক্য কি? এই দুটোর মধ্যে পার্থক্য কি আমাকে বলো? ফুল স্টপ আছে আর নাই। হ্যাঁ, এখানে হচ্ছে ফুল স্টপ আছে। আমরা জানি একটা কমপ্লিট সেন্টেন্সে কি থাকে? একটা ফুল স্টপ থাকে। কিন্তু এটা হচ্ছে ফুল স্টপ থাকে। জি স্যার। এটা কি জাতীয় সেন্টেন্স আমাদের? ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, যার সেকেন্ড পারসন যেহেতু সাবজেক্ট হয়ে থাকে সেটা কি থাকে? উজ্জ থাকে, তাই না? উজ্জ থাকে। হ্যাঁ, আর এইখানে আমাদের কিন্তু জাস্ট ভার্ব দিয়ে, তার মানে এই সেন্টেন্সে কি আছে? সাবজেক্ট আছে আর ভার্ব আছে। এখানে কোনো অ্যাডভার্ব, অবজেক্ট বা কমপ্লিমেন্ট নেই। কিন্তু যদি আমি এই সেন্টেন্সটাতে লিখি যে হি হ্যাজ কাম হেয়ার, তখন আমরা বুঝতে পেরেছি যে হি হচ্ছে আমাদের সাবজেক্ট আর হ্যাজ কাম হেয়ার এটুকু হচ্ছে আমাদের প্রেডিকেট। এই প্রেডিকেট অংশের মধ্যে আবার হ্যাজ কাম হচ্ছে আমাদের ভার্ব আর হেয়ার হচ্ছে আমাদের অ্যাডভার্ব, তাই তো? হ্যাঁ, অ্যাডভার্ব। কোনটা অ্যাডভার্ব কোনটা কমপ্লিমেন্ট আমরা আস্তে আস্তে শিখে নিব, কারণ এটা আমাদের সবার কাছে ক্লিয়ার না। তাহলে আপাতত আমরা ধীরে ধীরে আগাচ্ছি, কিন্তু মানে যতটুকু বলবো ততটুকু তুমি বুঝেছো কিনা সেটা খেয়াল করবা। যা বলিনি তা নিয়ে কোনো কথা হবে না, ঠিক আছে তো? এবার আসি, দেখো নিচে প্রেডিকেট অংশের বিস্তারিত আলোচনা সহ টোটাল আমরা 9টি বেসিক স্ট্রাকচার শিখবো। এই স্ট্রাকচারটা ডিপেন্ড করছে কিন্তু সাবজেক্টের উপরে না, ভার্ব এবং মানে প্রেডিকেটের অংশের ভিতরে ভার্ব এবং পরবর্তী অবজেক্ট, অ্যাডভার্ব, কমপ্লিমেন্টের উপরে ডিপেন্ড করছে। কথা বাদ দাও, ঠিক আছে? তো আমরা প্রথমেই আলোচনা করব যে অপশনটা নিয়ে, সেটা হলো আমাদের কমপ্লিমেন্ট। প্রথম শব্দটা কি?
কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট কি জিনিস আমরা শিখবো। এক্সটেনশন বলে কোনো কথা হবে না কিন্তু এই জায়গায়, ঠিক আছে তো? মানে আমাকে ধরতে পারতে হবে। আমি আজ থেকে এক সপ্তাহ পর আমি যখন একটা সেন্টেন্স দিব, তোমাদেরকে বের করে ফেলতে হবে যে ভার্বের পরে যেটা আছে সেটা কি কমপ্লিমেন্ট নাকি অবজেক্ট নাকি অ্যাডভার্ব। এইটুকু পারতে হবে কিন্তু। এইটুকু যদি তুমি পারো, তুমি একটা সেন্টেন্স সহজেই ভেঙে চুরে আবার জোড়া লাগাতে পারবে। তার মানে ফ্রি হ্যান্ড রাইটিং এর যে ব্যাপারটা সেটা তোমার কাছে ইজি হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য এই জায়গাটা খুবই সতর্কতার সহিত খেয়াল করতে হবে। তাহলে প্রথমে আসছি কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট কি জিনিস আমরা একটু খেয়াল করি। এখন আমরা যে কথাটা বলছি এই জায়গায় খেয়াল করো তো, এই সেন্টেন্সটা যদি আমি আলোচনা করি, হি হ্যাজ কাম হেয়ার, এই সেন্টেন্সটার ক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে কে? হি। হি। ভার্ব হচ্ছে কোনটুকু? হ্যাজ কাম। আর হেয়ার হচ্ছে কি আমাদের অ্যাডভার্ব। তাহলে এখানে হি আলাদা, ভার্ব আলাদা, হেয়ার আলাদা, তাই না? হি আলাদা, ভার্ব আলাদা, হেয়ার আলাদা। কারোর সাথে কি কারো কোনো লিংক আছে যে এই সেটা? দেখো আমি এখন একটা উদাহরণ দিই। বললাম হি হ্যাজ বিকাম আ টিচার। এবার একটু খেয়াল করো তো, এখানে সাবজেক্ট কে? হি। হ্যাজ বিকাম হচ্ছে ভার্ব, তাই তো? হ্যাজ বিকাম কি? ভার্ব। আর টিচার হচ্ছে কি? শেষের কমপ্লিমেন্ট। এখন দেখো তো, কমপ্লিমেন্ট। দেখো তো হি এবং টিচার এই দুটার মধ্যে লিংক আছে কিনা? আছে স্যার। এই টিচারটাকে বলো তো। এই টিচারটা তো সাবজেক্ট। হি। কিন্তু যদি বলি আমি যে হি হ্যাজ মেড আ টিচার, এইখানে হি এবং টিচার কে? আলাদা, একই জন, আলাদা আলাদা আছে। আলাদা আলাদা। খেয়াল করো। তাহলে হি হ্যাজ বিকাম আ টিচার, তার মানে এই টিচারও যে হিও কিন্তু সেই, কিন্তু এখানে হি আর টিচার কি? আলাদা। আলাদা। ভিন্ন। হ্যাঁ আলাদা। তাহলে ভার্বের, তাহলে দেখো কমপ্লিমেন্টের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে কি, যে প্রথমে পাবো আমরা সাবজেক্টের কমপ্লিমেন্ট, মানে সাবজেক্টকে নির্দেশ করবে। মানে আমি প্রেডিকেট অংশে বসালেও সেটা কিন্তু সাবজেক্টেরই একটা পরিচয়, সেটা সাবজেক্টেরই একটা পরিচয়। এখন যদি আমি বলি হি হ্যাজ বিকাম টায়ার্ড, সে ক্লান্ত হয়ে গেছে। কে ক্লান্ত হয়েছে? সে। হি। হ্যাঁ, তাহলে এখানেও কিন্তু আমরা কাকে পাচ্ছি? হি এরই অবস্থা বোঝাচ্ছি, যে তার অবস্থা কি? অ্যাডজেক্টিভ। টায়ার্ড। হ্যাঁ টায়ার্ড। তার মানে এটা ওই সাবজেক্ট নির্দেশ করছে। তাহলে কমপ্লিমেন্ট হতে হলে প্রেডিকেট অংশের যে ওয়ার্ডটা, খেয়াল করো, প্রেডিকেট অংশের যে ওয়ার্ডটা ভার্বের পরে বসে, একটু মিউট রাখো, প্রেডিকেট অংশের যে ওয়ার্ডটা ভার্বের পরে বসে সাবজেক্টকে রেফার করবে, সরাসরি সাবজেক্টকে নির্দেশ করবে, অন্য কাউকে না, সরাসরি সাবজেক্টকে নির্দেশ করবে, সেটা হচ্ছে কি আমাদের কমপ্লিমেন্ট হবে। মনে থাকবে? তাহলে হেয়ার কি কমপ্লিমেন্ট বলো তো? অ্যাডভার্ব, কমপ্লিমেন্ট না। আপাতত কমপ্লিমেন্ট না, অ্যাডভার্ব হোক যাই হোক, আপাতত কমপ্লিমেন্ট না, এটাই বলবো আমরা, তাই না? যে হেয়ার কমপ্লিমেন্ট না। জি। তারপরে এই সেন্টেন্সের টিচার কি কমপ্লিমেন্ট? না স্যার। কমপ্লিমেন্ট না। কিন্তু এইখানে টিচারটা কমপ্লিমেন্ট, এখানে টায়ার্ডটা কমপ্লিমেন্ট। তার মানে আমরা যেটা বুঝতেছি সেটা এরকম যে সেন্টেন্সের যে অংশ দ্বারা সাবজেক্ট বা অবজেক্টের উদাহরণটা এখন আনিনি, এবার আমি একটু অবজেক্টের উদাহরণটা দিই এবার, তাহলে কথাটা আসতেছি। এবার আসি, দেখো যে উই হ্যাভ, মিউট রাখো, কারো মনে বাইরে থেকে সাউন্ড হচ্ছে, হ্যাঁ একটু মিউট রাখতে হবে। দেখো উই হ্যাভ মেড হিম আওয়ার টিচার। এইখানে এবার খেয়াল করো তো, এখানে সাবজেক্ট কে? উই। উই। ভার্ব কে? হ্যাভ মেড। হিম। হ্যাভ মেড। তাই তো? হিম হচ্ছে কি আমাদের প্রেডিকেট অংশ। হিম তো কমপ্লিমেন্ট না, তাই না? হিম তো কমপ্লিমেন্ট না আপাতত, কারণ উই আর হিম আলাদা নাকি? উই আর হিম আলাদা। তাহলে পরবর্তী যে অংশ আওয়ার টিচার, এটা কে? কমপ্লিমেন্ট না, আগে খেয়াল করো, এটা কে? আমরা না হিম? আমাদের শিক্ষক। হিম। হিম মানে আমরা তাকে শিক্ষক বানিয়েছি, তাহলে শিক্ষকটা কে? হিম। হিম। তার মানে আওয়ার টিচার আর হিম কি একই জন না? একই জন। জি স্যার। আচ্ছা, এবার যদি আমি বলি যে উই ফাউন্ড হিম টায়ার্ড, দেখো এখানে টায়ার্ড ছিল কে? হি, আর এখানে সাবজেক্ট হচ্ছে উই, ফাউন্ড হলো ভার্ব,
আর হিম হলো আমাদের object. কমপ্লিমেন্ট না অবজেক্ট, যাই হোক। টায়ারটা কি এখন সেটা বলো। হিম হ্যাঁ, এই টায়ারটা হলো টায়ারটা কিন্তু হিম। হিম। তার মানে দেখো এইখানে টায়ারটা ছিল হচ্ছে সাবজেক্টের, আর এখানে টায়ারটা হলো আমাদের অবজেক্টের। এখানে Object. টিচারটা ছিল আমাদের সাবজেক্টের, এখানে টিচারটা ছিল আমাদের অবজেক্টের। ঠিক আছে তো? তাহলে খেয়াল করো, প্রেডিকেট অংশে কোনো ওয়ার্ড বসে সেটা যদি সাবজেক্টকে নির্দেশ করে সেটাও কমপ্লিমেন্ট, আবার প্রেডিকেট অংশে কোনো ওয়ার্ড বসে বা ফ্রেজ বসে সেটা যদি অবজেক্টকে নির্দেশ করে তাহলে সেটাও কমপ্লিমেন্ট। ঠিক আছে তো? মানে কমপ্লিট করা, কারোর সাথে লিংক লাগিয়ে তার অর্থটাকে কমপ্লিট করা। আর কমপ্লিমেন্টের সম্পর্ক কার কার সাথে হবে? সাবজেক্টের সাথে হবে আর অবজেক্টের সাথে হবে, ভার্বের সাথে না। সাবজেক্ট আর অবজেক্টের সাথে। ঠিক আছে তো? হয় সাবজেক্টের সাথে হবে, না হয় অবজেক্টের সাথে হবে। Object. কমপ্লিমেন্টের সম্পর্ক এই জন্য সেপারেট করতে পারতে হবে, একটা সেন্টেন্স পড়ার পরে আমাকে কিন্তু সেপারেট করতে পারতে হবে। আচ্ছা, নিচটা একটু মিউট রাখতে হবে, তোমার ওদিকে মনে হয় কথা বলছে বাচ্চারা। তাহলে একটু খেয়াল করো, এবার যদি আমি আসি তাহলে এখানে সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে, যে সেন্টেন্সের যে অংশ দ্বারা সাবজেক্ট বা অবজেক্টের নতুন পরিচয় নির্দেশ করে। দেখো, নতুন পরিচয় মানে তার একটা, মানে কি বলবো, একটা মানে কি, তার নতুন কর্মক্ষেত্র বা নতুন কোনো নাম, তাই তো, নতুন কোনো পেশা, এরকম কিছু নির্দেশ করবে, যেটা দিয়ে হবে নতুন পরিচয়। যেমন হি হ্যাজ বিকাম আ টিচার, এখানে তার পরিচয়টা কি বলো তো? সে একজন শিক্ষক। শিক্ষক, তাই না? এটা হচ্ছে তার পরিচয়। অথবা অথবা কি, তাহলে সাবজেক্ট বা অবজেক্টের পরিচয় নির্দেশ করতে পারে, অথবা কি নির্দেশ করতে পারে, অথবা সাবজেক্ট বা অবজেক্টকে মডিফাই করে তার দোষ গুণ অবস্থা বা অবস্থান নির্দেশ করতে পারে। তাহলে দোষ গুণ অবস্থা বা অবস্থান নির্দেশ করতে পারে কার? সাবজেক্ট বা অবজেক্টের। তাহলে এইখানে যে উদাহরণ দুটো পড়েছিলাম, এখানে টিচারটা হচ্ছে কি নতুন পরিচয়, কিন্তু টায়ারটা কি নতুন পরিচয় নাকি তার অবস্থা বোঝাচ্ছে? তার অবস্থা বোঝাচ্ছে। তার অবস্থা কি, সে অবস্থা বোঝাচ্ছে। হ্যাঁ, এখানে হিমের কি নতুন পরিচয় বোঝাচ্ছে, যে আমরা তাকে কি বানালাম, তার নতুন পরিচয় কি, সে Teacher. টিচার। কিন্তু টায়ার্ড হচ্ছে কি তার অবস্থা। দেখো, অবস্থানও কিন্তু আমরা বলতে পারি কেমন, যে হি ইজ ইন দা ক্লাসরুম, সে কোথায় আছে? ইন দ্য ক্লাসরুম। ক্লাসরুমের মধ্যে। ক্লাসরুমে আছে, তাহলে এটা তার Classroom অবস্থান আছে। বোঝাচ্ছে, তাই না? এটা তার অবস্থান বোঝাচ্ছে। তাহলে এখানে আমরা কি কি ধরতে পারি, যে সাবজেক্ট বা অবজেক্টের হয় নতুন পরিচয় বোঝাবে, আর না হয় সাবজেক্ট বা অবজেক্টের দোষ গুণ অবস্থা বা অবস্থান নির্দেশ করবে, কখনো কখনো সময়ও নির্দেশ করে আর কি। হ্যাঁ, তো দেখো এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, যেটা গুগল থেকে নেওয়া, কারো ইয়া থেকে, একটু খেয়াল করো। দেখো, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে কি দ্য বক্স ইজ আ প্রেজেন্ট, এই বক্সটা হলো কি একটা প্রেজেন্ট মানে গিফট। এই যে একটা বক্স আমার হাতে আছে, এই বক্সটা হলো কি একটা, মনে করো একটা ঘড়ি বক্সে কি করা আছে, সুন্দর করে মোড়ানো আছে। এই এখন এই বক্সটার নামটা কি দাঁড়াবে? প্রেজেন্ট না, গিফট না? বলো। যে সে আমাকে একটা গিফট দিয়েছে, যখন বক্সটা দেওয়া হবে তখন তাকে কি বলা হবে? ঘড়ি বলা হবে নাকি গিফট বলা হবে বলো তো? গিফট বলা হবে। গিফট বলা হবে। হ্যাঁ, তাহলে একটা বক্সের একটা নতুন পরিচয় পেলাম আমি, যে সেটা হলো কি প্রেজেন্ট। দেখো, এটা হচ্ছে বলা হয় আইডেন্টিফাইজ বা আইডেন্টিফায়ার, মানে সাবজেক্টকে আমি কিভাবে আইডেন্টিফাই করছি, কি নামে তাকে চিনছি, এই ব্যাপারটাকে নির্দেশ করে হচ্ছে কমপ্লিমেন্ট। আবার কখনো কখনো কি হতে পারে, ডেসক্রাইব হতে পারে। ডেসক্রাইব মানে কি, এই যে মডিফাই করা, দ্য বক্স স্মেলস ফানি, বক্সটাকে দেখে খুব ফানি মনে হচ্ছে, তাই তো, মানে এটা খুব মজাদার মনে হচ্ছে, মজার মনে হচ্ছে। তাহলে এটা কি নতুন কোনো পরিচয় নাকি অবস্থা বোঝাচ্ছে? এটা অবস্থা বোঝাচ্ছে। অবস্থা বোঝাচ্ছে, তাই না? অবস্থা বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে একইভাবে আমি যদি এখন একটা সেন্টেন্স লিখি এখানে, যে বাংলাদেশ ইজ আ কান্ট্রি, আরটা যদি বলি বাংলাদেশ ইজ স্মল, কোনটা নতুন পরিচয় আর কোনটা অবস্থা বোঝাচ্ছে বলো তো? সেকেন্ডটা অবস্থা বোঝাচ্ছে। অবস্থা আর অবস্থা বোঝাচ্ছে। নিচেরটা অবস্থা বোঝাচ্ছে, প্রথমটা হ্যাঁ, বাংলাদেশ হলো ছোট, এটা তার অবস্থা। আর বাংলাদেশ ইজ আ কান্ট্রি, বাংলাদেশ is a country, কান্ট্রি এটা নাম, পরিচয়। হ্যাঁ, একটা পরিচয়, তাই না? এটা নাম। একটা পরিচয়। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করবা, যে কমপ্লিমেন্টে নাউন গুলো সবসময় পরিচয় নির্দেশ করে, আর কমপ্লিমেন্টে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হলে সেগুলো সবসময় ওই অবস্থা দোষ গুণ মানে মডিফাই করে থাকে, ডেসক্রাইব করে। তাহলে আমরা কি বলছি, একটা হচ্ছে আইডেন্টিফায়ার আর একটা হচ্ছে কি, স্যার রিপিট করবেন? হ্যাঁ, দেখো বলা হচ্ছে কি, যে সব সময় নাউন সাবজেক্ট মানে কমপ্লিমেন্ট যদি পরিচয় নির্দেশ করে তাহলে সেটা হয় নাউন,
সবসময় কি কি দাঁড়াবে? নাউন, ঠিক আছে তো? হ্যাঁ, তাহলে কমপ্লিমেন্ট নাউন হবে যেটা, সেটা হবে কি? পরিচয় নির্দেশক। আর কমপ্লিমেন্ট যদি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হয় তাহলে সেটা কি দাঁড়াবে? দোষ, গুণ, অবস্থা বা অবস্থান নির্দেশ করবে। এই কথাটা কি বলতে পারছি আমি? জি স্যার। কথাটা কি ক্লিয়ার হলো কারো কাছে, নাকি মানে হয়ে গেছে, জড়িয়ে গেল? জি স্যার, ক্লিয়ার। আমি বললাম কি কমপ্লিমেন্ট সবসময় দুটো জিনিস নির্দেশ করবে, হয় নতুন পরিচয় আর না হয় তার দোষ, গুণ, অবস্থা বা অবস্থান। তাহলে পরিচয় নির্দেশ করা মানে বুঝতে হবে নাউন, কমপ্লিমেন্ট মানে কমপ্লিমেন্ট অংশে নাউন বসবে। আর দোষ, গুণ, অবস্থা মানে বা অবস্থান মানে কি? অবজেক্ট বা কি অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ বসবে, ঠিক আছে? এখন এইখানে যে উদাহরণগুলো দিয়েছি এই উদাহরণগুলো একটু তোমরা নিজেরা পড়ো। আমি এতক্ষণ তো বুঝিয়ে দিলাম, আমাকে একটু বোঝাতে হবে। আমি যাকে প্রশ্ন করব সে বোঝাবে। আমি কিন্তু পাশে লিখে দিয়েছি সুন্দর করে, না বুঝতে পারলে বলবা। নিজেরা একটু পড়ো সবাই। এবং বিশেষ দ্রষ্টব্য এই অংশটুকু পড়বা, যা বলেছি সব এখানে বলা আছে। আচ্ছা, পড়ে ফেলেছি আমরা সবাই? জি স্যার। দেখো নিচে কথাটা খেয়াল করো। নতুন পরিচয় নির্দেশ করতে নাউন বা নাউন ফ্রেজ ব্যবহার করা হয়। অন্যদিকে মডিফাই করতে অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ ব্যবহার করা হয়। অবস্থান বা সময় নির্দেশ করতে আমরা অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজ ব্যবহার করে থাকি কমপ্লিমেন্টে। এই কথাটা একটু ভালো করে খেয়াল করতে হবে। তো আমি একটু কয়েকজনকে জিজ্ঞাসা করব, দেখি কি বলে। আচ্ছা, মুক্তা আক্তার আছো? মুক্তা লাইনে আছো? জি স্যার। আচ্ছা, তুমি বলো তো, আমরা কমপ্লিমেন্ট পেলাম যে প্রেডিকেট অংশের যে ওয়ার্ড বা ফ্রেজ, সেটা কাকে কাকে নির্দেশ করতে পারে সেন্টেন্সে? স্যার বুঝিনি, আবার একটু বলুন। বলছে প্রেডিকেট অংশে যে আমরা কমপ্লিমেন্ট পাবো সেই কমপ্লিমেন্টটা কাকে কাকে নির্দেশ করতে পারে সেন্টেন্সে? সাবজেক্টকে আর অবজেক্টকে। হ্যাঁ, সাবজেক্টকে আর অবজেক্টকে। কমপ্লিমেন্টের সম্পর্ক কি কোনোভাবে ভার্বের সাথে আছে? ভার্বের সাথে না, নেই। হ্যাঁ, আমি তো বলি নাই ভার্বের সাথে, তাই না? শুধু বলেছি সাবজেক্টের সাথে, আর একটা হচ্ছে কি অবজেক্টের সাথে, তাই না? আচ্ছা, জি আচ্ছা, ভেরি গুড। তারপরে রহিমুল্লাহ আছো? এইচ এম রহিম, এইচ এম রহিম, রহিমুল্লাহ শুনতে পাচ্ছ? কথা বলতে হবে দ্রুত। আচ্ছা, যদি না হয় তাহলে আশরাফুল আলম নাইম, আশরাফুল আলম নাইম, তুমি বলো। তুমি বলবা হচ্ছে যে কমপ্লিমেন্ট অংশে কোন কোন পার্টস স্পিচ বসতে পারে? কমপ্লিমেন্ট অংশে কোন কোন পার্টস স্পিচ বসতে পারে? সাবজেক্ট এবং না না, আমি বলেছি অবজেক্ট, পার্টস অফ স্পিচ। কমপ্লিমেন্ট অংশে। হ্যাঁ, কমপ্লিমেন্ট অংশে কোন কোন পার্টস স্পিচ বসতে পারে? নাউন, নাউন, শুধু নাউন? নাউন, শুধু নাউন নিতে স্যার। আমি তো বললাম যদি নাম বোঝায়, নতুন পরিচয় বোঝায় তাহলে হয় নাউন, কিন্তু অবস্থা বা অবস্থান বোঝাতে কি ব্যবহার হয়? অ্যাডভার্ব। এই জন্য বললাম খুব মনোযোগ দিয়ে পড়তে। এই যেখানে আমি লিখে দিয়েছি না, আমি তো এটা পড়লাম যে নতুন পরিচয় নির্দেশ করতে কমপ্লিমেন্ট অংশে নাউন বা নাউন ফ্রেজ বসে, অন্যদিকে মডিফাই করতে অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ বসে, আর অবস্থান বা সময় নির্দেশ করতে অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজ বসে। তাহলে কমপ্লিমেন্টে কি কি বসতে পারে? দেখো, এই যে চেয়ারম্যান, এটা নাউন বা নাউন ফ্রেজ। হ্যাঁ, চেয়ারম্যান, তাহলে চেয়ারম্যান হচ্ছে কি নাউন, তাহলে এ চেয়ারম্যান হচ্ছে একটা নাউন ফ্রেজ। চেয়ারম্যান হচ্ছে নাউন, অ্যাংরি হচ্ছে কি অ্যাডজেক্টিভ না? অ্যাগ্রি হচ্ছে কি অ্যাডজেক্টিভ। আর ইন দা রুম হচ্ছে কি স্থান, তাহলে এটা হচ্ছে কি অ্যাডভার্ব, তাই না? তাহলে এটা অবস্থান নির্দেশ করছে। তাহলে অবস্থান বা সময় নির্দেশ করতে আমরা অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজ ইউজ করব। মডিফাই করে দোষ গুণ বোঝাতে বা অবস্থা বোঝাতে আমরা অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ ইউজ করব।
আর নতুন পরিচয় নির্দেশ করতে আমরা নাউন বা নাউন ফ্রেজ ইউজ করব। তাহলে আমরা কয়টা পার্সেন্টেজ পাচ্ছি? তিনটা না? নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এই তো নাকি? জি স্যার। কি বাকিরা বুঝতে পেরেছো? কোথাও কি কনফিউশন আছে কারো? থাকলে বলবা। না স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, ভেরি গুড। তাহলে আর একটু রিভিশন করে নিবা, আমরা একটু আগিয়ে যাই। প্রত্যেকটা ধাপের সাথে কিন্তু একটা ধাপের একটা লিংক আছে, এটুকু না বুঝে পরে গেলে আরেক বিপদ হয়ে যাবে। তাহলে আমরা প্রথমের দিকে পড়লাম কি, একটু ইয়া করে নি। দেখো, প্রথমে পড়েছি সাবজেক্ট এবং প্রেডিকেট। প্রেডিকেট অংশের ভিতরে আমরা পেয়েছি ভার্ব, সাথে পেয়েছি কমপ্লিমেন্ট, অবজেক্ট এবং অ্যাডভার্ব। আমরা আপাতত কথা বলছি কমপ্লিমেন্ট নিয়ে। আর আমরা জানলাম কমপ্লিমেন্ট মানেই হচ্ছে সাবজেক্ট বা অবজেক্টের নতুন পরিচয় বা সাবজেক্ট বা অবজেক্টের মডিফায়ার, এবং এদেরকে বলা হয় আইডেন্টিফায়ার অথবা হচ্ছে কি মডিফায়ার বা ডেসক্রাইবার। দেখো, যদি কমপ্লিমেন্ট হয় অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব তাহলে হয় ডেসক্রাইবার, আর যদি হয় নাউন তাহলে সেটা হয় কি আইডেন্টিফায়ার, মানে আইডেন্টিফাই করছে সাবজেক্টকে কি হিসাবে, তার নতুন পরিচয়টা কি সেটাকে নির্দেশ করছে। যেমন হি ইজ আ চেয়ারম্যান, চেয়ারম্যানটা হচ্ছে হি এর নতুন পরিচয়। উই মেড হিম চেয়ারম্যান, এই হিমটা হচ্ছে, এই চেয়ারম্যানটা হচ্ছে হিম এর নতুন পরিচয়। এখানেও তেমনি অ্যাংরি হচ্ছে কি সাবজেক্টের অবস্থা, একইভাবে অ্যাংরি হচ্ছে কি অবজেক্টের অবস্থা। ইন দ্য ক্লাসরুম এটা হচ্ছে আমাদের সাবজেক্টের অবস্থান। এইভাবে আমরা পেলাম হয় অবজেক্টের আর না হয় সাবজেক্টের কমপ্লিমেন্ট হয়। তা দেখো, কয়েকটা কথা আমরা কিন্তু অনেকভাবে কথাগুলো গুছিয়ে আনার চেষ্টা করেছি। তাহলে কমপ্লিমেন্ট নির্দেশ করে সাবজেক্টকে অথবা অবজেক্টকে, ভার্বের সাথে কমপ্লিমেন্টের কোনো সম্পর্ক নেই। এবার আমরা কমপ্লিমেন্টের প্রকারভেদে আসি। কমপ্লিমেন্টের প্রকারভেদ কিন্তু অলরেডি আমরা বুঝে ফেলেছি। দেখো, যা বুঝেছি এর উপরে দেওয়া আছে। বলছে যে পার্সেল স্পিচের উপর ভিত্তি করে কমপ্লিমেন্ট হচ্ছে 3 প্রকার। তাহলে কয়টা পার্সেল স্পিচ এখানে ব্যবহার হচ্ছে বলো তো? 3টা। নাউন, অ্যাডভার্ব, হ্যাঁ, আর অ্যাডজেক্টিভ। তাহলে প্রথমটা হচ্ছে কি নাউন কমপ্লিমেন্ট, আরেকটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, আরেকটা হচ্ছে কি অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। তাহলে যে কমপ্লিমেন্টটা হবে নাউন তাকে বলবো নাউন কমপ্লিমেন্ট, যে কমপ্লিমেন্টটা হবে অ্যাডজেক্টিভ তাকে বলবো অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, যে কমপ্লিমেন্টটা হবে কোনো অ্যাডভার্ব, সময় অথবা স্থান নির্দেশ করবে, তাকে আমরা বলবো হচ্ছে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। একদম ক্লিয়ার, তাই না? যে কমপ্লিমেন্ট কত প্রকার? পার্সেল স্পিচের উপর ভিত্তি করে কমপ্লিমেন্ট 3 প্রকার, কারণ আমরা কমপ্লিমেন্টকে 2 ভাবে পাবো কিন্তু আলাদা করে। এবার সেন্টেন্সের উপর ভিত্তি করে কমপ্লিমেন্ট 2 প্রকার, মানে কাকে মডিফাই করছে, কাকে মডিফাই করছে তার উপর ভিত্তি করে কমপ্লিমেন্ট হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে কি যদি সাবজেক্টকে নির্দেশ করে তাহলে হবে কি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবজেক্টকে নির্দেশ করে তাহলে হবে কি অবজেক্টিভ কমপ্লিমেন্ট। হ্যাঁ, এই হচ্ছে আমাদের কমপ্লিমেন্টের প্রকারভেদ। তাহলে আমরা বললাম কি পার্সেল স্পিচের উপর ভিত্তি করে কমপ্লিমেন্ট 3 প্রকার, আর হচ্ছে কাকে নির্দেশ করবে তার উপর ভিত্তি করে হচ্ছে কমপ্লিমেন্ট 2 প্রকার। টোটাল আমরা 5টা নাম পেয়েছি কমপ্লিমেন্ট, তাই তো? নাউন কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, অ্যাডভার্ব কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট। অতএব অবজেক্টিভ কমপ্লিমেন্ট, একই কমপ্লিমেন্টকে আমরা 2টা ভাবে চিনতে পারি, তাই তো? আমি যেভাবে প্রশ্ন করব তোমাকে সেভাবে বলতে হবে। দেখো তো, পার্সেল স্পিচের উপর ভিত্তি করে আ কান্ট্রি কোন কমপ্লিমেন্ট? পার্সেল স্পিচের উপর ভিত্তি করে নাউন কমপ্লিমেন্ট। নাউন কমপ্লিমেন্ট। নাউন কমপ্লিমেন্ট। যাকে নির্দেশ করছে, এখানে কাকে নির্দেশ করছে? বাংলাদেশ। বাংলাদেশকে ইঙ্গিত করছে। সাবজেক্টকে আমরা বাংলাদেশ বলবো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। অতএব এটা হচ্ছে সাবজেক্টিভ। তাহলে একই সাথে সে নাউন কমপ্লিমেন্ট, একই সাথে সে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। একই ভাবে স্মল বলো অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ, আবার হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্টিভ। একই ভাবে চিন্তা করে এবার হি হ্যাজ বিকাম টায়ার্ড, এটা আর অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ। অবস্থান না, অবস্থা নির্দেশ করছে, তাই না? অবস্থান আর অবস্থা দুটো আলাদা জিনিস, ঠিক আছে? এটা দিয়ে কোনো প্লেস নির্দেশ করছে না বা টাইম নির্দেশ করছে না। অতএব হি হ্যাজ বিকাম টায়ার্ড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। কিন্তু আওয়ার টিচার এটা কি? আওয়ার টিচার সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। হ্যাঁ, কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট তো অবশ্যই। এটা কি কমপ্লিমেন্ট? অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, টিচার অবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবজেক্টিভ। আর পার্সেল স্পিচ অনুসারে এটা নাউন কমপ্লিমেন্ট। নাউন কমপ্লিমেন্ট। হ্যাঁ, নাউন কমপ্লিমেন্ট, অবজেক্টিভ নাউন, অবজেক্টিভ নাউন কমপ্লিমেন্ট, তাই না? কারণ এটা টিচারটা হচ্ছে নাউন, কিন্তু টায়ার্ডটা কি অ্যাডজেক্টিভ। তাহলে টায়ার্ড হচ্ছে কি অবজেক্টিভ এন্ড অ্যাডজেক্টিভ সাবজেক্টিভ। হ্যাঁ, অবজেক্টিভ এবং কমপ্লিমেন্ট, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের কমপ্লিমেন্টের ব্যাপার। এখন দেখো, আমরা যে কোনো সেন্টেন্স পড়তে গেলে কিন্তু ছোট ছোট সেন্টেন্স পাইলে আমরা সহজে ধরে নিতে পারবো যে প্রেডিকেট অংশে আসলে কি কি আছে। এদের সাথে আবার দেখো
ভার্বের কিন্তু সম্পর্ক আছে। ভার্বের কে কোন কমপ্লিমেন্টকে যুক্ত করে তার উপর আমরা দুইটা ভার্ব পাবো। এবার খেয়াল করো, দেখো ভার্ব পাবো। প্রথমে বলছে লিংকিং ভার্ব। লিংকিং ভার্ব কি জিনিস? যে ভার্ব সাবজেক্টিভ কমপ্লিমেন্টকে সাবজেক্টের সাথে যুক্ত করে তাকে লিংকিং ভার্ব বলা হয়। তাহলে যে সেন্টেন্সে আমার সাবজেক্টিভ কমপ্লিমেন্ট থাকবে সেখানে যে ভার্ব ইউজ হবে সেই ভার্বটাকে আমরা বলবো হচ্ছে লিংকিং ভার্ব। কথা কি বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, আমরা যেহেতু সাবজেক্টিভ হ্যাঁ কমপ্লিমেন্ট বুঝতে পেরেছি। তাহলে বি ভার্ব হচ্ছে কি, দেখো এখানে বি ভার্ব সিম, ডিম, অ্যাপিয়ার, গেট, বিকাম, রান, লুক ইত্যাদি এইগুলোকে আমরা বলবো কি সাবজেক্টিভ লিংকিং ভার্ব, কারণ তাদের পরে কি থাকে? সাবজেক্টিভ কমপ্লিমেন্ট থাকে, তাই না? তাহলে আমি যদি এখন এই উদাহরণে ফিরে যাই, দেখো তো হ্যাজ বিকাম, হ্যাজ বিকাম এটা কি ভার্ব? লিংকিং ভার্ব না? লিংকিং ভার্ব। লিংকিং ভার্ব। টিচার নামক সাবজেক্টিভ কমপ্লিমেন্টকে হি এর সাথে যুক্ত করেছে। একইভাবে টায়ার্ড অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট এবং সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, এই জন্য হ্যাজ বিকাম কিন্তু এই জায়গায় কি লিংকিং ভার্ব। এখন যদি আমি লিংকিং ভার্ব। যেমন বললাম যে দে আর স্টুডেন্টস, এখানে লিংকিং ভার্ব কোনটা? আর। তাহলে এখানে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কোনটা? সাবজেক্টিভ কমপ্লিমেন্ট শব্দটি হচ্ছে স্টুডেন্টস। স্টুডেন্টস। এটা কোন কমপ্লিমেন্ট? পার্সেল স্পিচের উপর ভিত্তি করে নাউন নাউন কমপ্লিমেন্ট। আচ্ছা, ভেরি গুড। এবার যদি আমি বলি শি লুকস নাইস, এখানে পজিটিভ প্লাস কমপ্লিমেন্ট। হ্যাঁ, নাইস হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট এবং সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, আর সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। লুকস হচ্ছে কি? লিংকিং ভার্ব। লিংকিং ভার্ব হচ্ছে আমাদের লিংকিং ভার্ব। ঠিক আছে, দেখো একটার সাথে আরেকটা কিভাবে রিলেটেড বিষয়টা খেয়াল করতে হবে। লুকস এখানে লিংকিং ভার্ব হয়ে গেল, নাইস এখানে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হয়ে গেল। এইভাবে বিষয়গুলোকে খেয়াল করতে হবে। ঠিক আছে, এরপর আসি, দেখো এরপর হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। আচ্ছা, এগুলো মুখস্থ করে ফেলো তো দেখি কে কয়টা লিখতে পারে লিংকিং ভার্ব যে কয়টা আছে। দেখো বি ভার্ব গুলো লিংকিং ভার্ব হয়। বি সিম, ডিম, অ্যাপিয়ার, গেট, বিকাম, লুক। আরো আছে সিম মানে মনে হওয়া, ডিম মানে মনে হওয়া, অ্যাপিয়ার মানে মনে হওয়া, গেট মানে হওয়া, বিকাম মানে হওয়া, লুক মানে মনে হওয়া। ঠিক আছে, সবগুলোর মানেই হচ্ছে মনে হওয়া বা হওয়া এরকম কিছু, এবং এদের পরে কি থাকবে? সাবজেক্টিভ কমপ্লিমেন্ট থাকবে যদি লিংকিং ভার্ব হতে হয়। দেখো একটা উদাহরণ দিই আমি, এখানে বলবা গেট লিংকিং ভার্ব নাকি অন্য কোনো ভার্ব। আমি এখন অন্য ভার্ব বোঝাই আমি তাই অন্য ভার্ব বললাম। মনে করো বললাম যে হি হ্যাজ গট সাম মানি, হি হ্যাজ গট সাম মানি। আরটা বললাম হি হ্যাজ গট টায়ার্ড। দেখো তো কোন গট লিংকিং ভার্ব আর কোন গট লিংকিং ভার্ব না? সেকেন্ডটা লিংকিং ভার্ব। নিচেরটা লিংকিং ভার্ব, উপরেরটা লিংকিং ভার্ব। তাহলে টায়ার্ড হয়ে গেছে কে টায়ার্ড হয়েছে? হি। কিন্তু মানি তো আর হি না, কে মানি ক্লান্ত কি হি? হয়েছে। বলো, মানিও তো আর হি না। অতএব এখানে কোনো লিংকিং ভার্ব নেই, কোনো অবজেক্ট নেই। যেহেতু অবজেক্ট কমপ্লিমেন্ট নেই, যেহেতু এখানে কোনো কমপ্লিমেন্ট নেই তাই এটা লিংকিং ভার্ব নয়। এখানে যেহেতু একটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট আছে, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, তাই গটটা হয়ে গেছে এখানে একটা লিংকিং ভার্ব। তাহলে একই ভার্ব কিন্তু ভিন্ন ভিন্ন ভার্ব হিসেবে কাজ করতে পারে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এইখানে আমরা মোটামুটি কমপ্লিমেন্টের ব্যাপার দিয়ে আমরা শিখে গেলাম লিংকিং ভার্ব। এবার আসি ফ্যাক্টিটিভ ভার্ব কি জিনিস। তাহলে আমাদের আরেকটা কমপ্লিমেন্ট বাকি আছে, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বাদ দিয়ে আরেকটা কমপ্লিমেন্ট কি? বলো, অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে যে ভার্বের অবজেক্টিভ কমপ্লিমেন্ট থাকে, তাহলে মানে যেখানে অবজেক্টিভ কমপ্লিমেন্ট থাকবে সেই ভার্বটাকে আমরা বলবো কি? ফ্যাক্টিটিভ ভার্ব। ফ্যাক্টিটিভ ভার্ব। হ্যাঁ, দেখো এখানে কি কি ফ্যাক্টিটিভ ভার্ব আছে একটু খেয়াল করে নাও। দেখো মেক, নেম, কল, অ্যাপয়েন্ট, নমিনেট, সিলেক্ট, ইলেক্ট, ফাইন্ড, সিন, সি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তাই তো? আরো আছে অনেক। এখন শর্ত হলো কি যে অবজেক্টের কমপ্লিমেন্ট থাকতে হবে। শর্ত হলো কি অবজেক্টের কমপ্লিমেন্ট থাকতে হবে। হ্যাঁ, তাহলে একটু খেয়াল করো তো। দেখো দে মেড মি ক্যাপ্টেন, তাহলে ক্যাপ্টেন আর মি কি একই জন না? জি স্যার। তাহলে এখানে অবজেক্টিভ কমপ্লিমেন্ট আছে, বিধায় মেডটাকে আমরা বলবো কি? ফ্যাক্টিটিভ ভার্ব। ফ্যাক্টিটিভ ভার্ব। মাই মাদার নেমড মি মিলন, আমার মা আমার নাম দিয়েছিল মিলন, তাহলে মিলন আর মি কি একই জন না আলাদা ব্যক্তি?
একই জি স্যার। একই জন। একই জন। নেমড হচ্ছে কি এই জায়গায় একটা ফ্যাক্টরি ভার্ব ফ্যাক্টরি ভার্ব মাই ফ্রেন্ডস কল মি Factitive ফুল, verb। তাই তো আমার বন্ধুরা আমাকে ফুল বলে বোকা বলে ডাকতো, তাহলে ফুল আর Yeah, মি কি full একই same. জন, অতএব কল্ড হচ্ছে কি এই জায়গায় ফ্যাক্টিটিভ Factitive verb। ফ্যাক্টরি ভার্ব ওকে। তাহলে নিশ্চয়ই বুঝতে তাহলে দেখো একটার সাথে আরেকটা কিভাবে রিলেটেড, হ্যাঁ একটার সাথে আরেকটা কিভাবে রিলেটেড এগুলো খেয়াল করতে হবে। এখন দেখো কলকে কিন্তু আমরা স্যার আরেকটু রিপিট করবেন প্লিজ। কোন জায়গায় বোঝনি বলো তো? ইফিকেটিভ ভার্বের লাস্ট এক্সাম্পলটা বুঝিনি। মাই ফ্রেন্ডস কলড মি ফর। হ্যাঁ আমার বন্ধুরা আমাকে বোকা বলে ডাকে, তাহলে বোকা কে? আমি। স্যার বোকা আমি। তাহলে অবজেক্টের কমপ্লিমেন্ট না এটা ফুলটা? জি। হ্যাঁ তাহলে অবজেক্টিভ কমপ্লিমেন্ট, অতএব তার মানে অবজেক্টিভ কমপ্লিমেন্ট থাকবে যে ভার্বের সাথে, সেই ভার্বটাকে আমরা বলবো হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। ইফিকেটিভ ভার্ব। ঠিক আছে, জি স্যার। বুঝতে পারছো? এখন তাহলে আমি একটা উদাহরণ দিই, দেখি ধরতে পারো কিনা, কল দিয়ে বলি। হ্যাঁ যেমন হি কল্ড মি দেন, সে আমাকে তখন ডেকেছিল। আর বললাম হি কল্ড মি, হি কল্ড মি, মনে করে একটা নাম দিলাম, তাই তো সাহিব দেন, তাহলে হি কল্ড মি সাহিব দেন মানে সে আমাকে তখন সাহিব বলে ডেকেছিল। আর হি কল্ড মি দেন, আর এখানে মানে হচ্ছে কি শুধু সে আমাকে ডেকেছিল। তাহলে কোনটা ফ্যাক্টিটিভ ভার্ব আছে? সেকেন্ডটা ইফিকেটিভ ভার্ব। ভার্ব হচ্ছে কল্ড। হ্যাঁ কল্ড হচ্ছে এখানে ফ্যাক্টিটিভ, কারণ এই মি এর একটা কি আছে আর অবজেক্টিভ হচ্ছে সব এক কমপ্লিমেন্ট সেম। আছে, তাই তো অবজেক্টিভ কমপ্লিমেন্ট আছে। হ্যাঁ এই জন্য কল্ড হচ্ছে এখানে ফ্যাক্টিটিভ ভার্ব। তাহলে আমরা এখানে ভার্ব শিখলাম, ভার্বের পরবর্তী কমপ্লিমেন্টকে আমরা কিভাবে চিনবো সেটাও আমরা দেখলাম এই পর্যন্ত। ঠিক আছে তো? হ্যাঁ তাই এই পর্যন্ত একটু আবার একটু স্মরণ করার চেষ্টা করো যে আমরা যেহেতু আমাদের মেইন স্ট্রাকচারটা ছিল হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট, অবজেক্ট এখনো আসেনি, অ্যাডভার্ব এখনো আসেনি, তাহলে আমরা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হচ্ছে কমপ্লিমেন্ট এই অংশটুকু শিখছিলাম। এর ভিতরে আমরা ভার্বের নাম শিখেছি দুইটা, লিঙ্কিং ভার্ব আর হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। তাহলে যে ভার্বের সাবজেক্টিভ কমপ্লিমেন্ট থাকবে সে হবে লিঙ্কিং ভার্ব, আর যে ভার্বের অবজেক্টিভ কমপ্লিমেন্ট থাকবে সে হবে ফ্যাক্টিটিভ ভার্ব। আর কমপ্লিমেন্ট হতে পারে দুই ভাবে, একটা হচ্ছে কাকে নির্দেশ করতে তার উপরে, আর একটা হচ্ছে পার্সন স্পিচের উপর ভিত্তি করে, তাই না? এই জি স্যার। আচ্ছা ভেরি গুড। এই কমপ্লিমেন্ট দিয়ে আমরা টোটাল 5টা সেন্টেন্স স্ট্রাকচার পাবো, টোটাল 5টা সেন্টেন্স স্ট্রাকচার। অলরেডি আমাদের স্ট্রাকচারও মুখস্থ হয়ে গেছে মনে করো, হ্যাঁ প্রকারভেদ মুখস্থ হয়ে গেছে মানে আমাদের স্ট্রাকচারও মুখস্থ হয়ে গেছে। এখন আমরা আসি, দেখো বলছে কমপ্লিমেন্টের উপর ভিত্তি করে ইংলিশ ল্যাঙ্গুয়েজে সিম্পল ডিক্লারেটিভ সেন্টেন্সের 5টি বেসিক প্যাটার্ন রয়েছে। 5টি, কয়টি? 5টা সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে। অতএব গুরুত্ব কিন্তু কম না, সবচেয়ে গুরুত্বপূর্ণ আইটেম হচ্ছে এই কমপ্লিমেন্ট, যা দিয়ে প্রচুর সেন্টেন্স কিন্তু আমরা লিখি। শুধুমাত্র সেন্টেন্স স্ট্রাকচারটা জানি না বলে আমরা এক্সটেনশন বলে ছেড়ে দিই, আর যাকে তখন তাকে কি বলে লিখছি তার কোনো ঠিক নাই। এইটা খেয়াল করতে হবে। হ্যাঁ তাহলে আমরা প্রথমত সাবজেক্টিভ কমপ্লিমেন্ট দিয়ে দেখি, ঠিক আছে তো? আমরা মোট দুটো ভাগে ভিত্তি করে করব, একটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এবং আমরা জানি যে আমাদের পার্সন স্পিচের উপর ভিত্তি করে রয়েছে টোটাল 3টা, তাই না? তাহলে সাবজেক্টিভ কমপ্লিমেন্টেরও 3টা থাকবে, অবজেক্টিভ কমপ্লিমেন্টেরও 3টা থাকবে, এরকমই তো শর্ত নাকি? হ্যাঁ কিন্তু অবজেক্টিভ কমপ্লিমেন্টের কখনো অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট থাকে না, এইখানে একটু কমে গেল, দিয়ে হয়ে গেল কি দেখো সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস হচ্ছে নাউন কমপ্লিমেন্ট, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। এইখানে একটু খেয়াল করো, এইখানে শুধুমাত্র বি ভার্বই বসে। কি ভার্ব বসে এই জায়গায় বলো? এই যেখানে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট বসে এখানে শুধু বি ভার্বই বসে, এখানে আর লিঙ্কিং ভার্ব বলা যায় না। আবার লিঙ্কিং ভার্ব হিসাবে বি ভার্ব বসতে পারে বা অন্যান্য ভার্বও বসতে পারে, কিন্তু এই থার্ড স্ট্রাকচারে আমরা সব সময়ের জন্য বি ভার্ব ইউজ করব, কখনো এখানে লিঙ্কিং ভার্ব বলা যাবে না যদি অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট হয়। ঠিক আছে? তাহলে সাবজেক্টিভ দেখো সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, এই সাবজেক্টিভ কমপ্লিমেন্টকে ভেঙে আমরা 3টা করেছি, নাউন কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট এবং অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। তাহলে আমরা 3টা স্ট্রাকচার পেয়ে গেছি, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস নাউন কমপ্লিমেন্ট, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্টে কি কি বসে সব সময়? সময় এবং স্থান, তাই তো? সময় এবং স্থান। এবং এখানে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে প্রিপজিশনাল ফ্রেজ বসে, সাথে সাথে অন্যান্য অ্যাডভার্বও বসতে পারে। তাহলে প্রথম 3টা স্ট্রাকচার মুখস্থ করে ফেলো, মুখস্থ তো হয়ে যাওয়ার কথা, তাই না?
যে লিঙ্কিং ভার্ব এবং সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এই কথাটার উপর ভিত্তি করে আমরা তিনটা স্ট্রাকচার পেয়েছি, মানে দুটা স্ট্রাকচার পেয়েছি, তার সাথে বি ভার্ব মিলে একটা পেয়েছি, টোটাল হচ্ছে তিনটা। মানে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট দিয়ে আমরা তিনটা স্ট্রাকচার পেয়েছি। শুধু পার্থক্য কোথায়? নাউন, অ্যাডজেক্টিভ আর হচ্ছে কি অ্যাডভার্ব। এইটুকু কি বুঝতে পেরেছো সবাই? দেখো বোঝা গেছে? হ্যাঁ জি স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে দেখো এখানে আমরা যে উদাহরণগুলো পড়েছিলাম, একটা উদাহরণ বলো তো। এই যে এখানে হি হ্যাজ গট টায়ার্ড, এখানে কোন স্ট্রাকচারে এটা? হি হ্যাজ গট টায়ার্ড কি হবে? অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্ট প্লাস লিঙ্কিং ভার্ব, তাই তো? লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট, প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এখানে আমরা কিন্তু কমপ্লিমেন্ট শুধু বলবো না, আমরা একদম ভেঙে ফেলবো পুরোটাকে, দিয়ে বলবো কি কি কমপ্লিমেন্ট সেটা ক্লিয়ার করতে হবে আমাকে। অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট এইখানে কি বলতো? এই জায়গায় এই যে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, এখানে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট, নাউন কমপ্লিমেন্ট, নাউন নাউন না? হ্যাঁ। তারপরে এই যে যখন আমরা বলতেছি শি ইজ ইন দা ক্লাসরুম, এখানে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস হ্যাঁ এখানে বি ভার্ব প্লাস ভার্ব, তাই তো? ভার্ব বি ভার্ব প্লাস অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। হ্যাঁ, অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। এই হচ্ছে আমাদের সাবজেক্টিভ কমপ্লিমেন্ট দিয়ে টোটাল তিনটা স্ট্রাকচার। এরপর আসি আমরা অবজেক্টিভ কমপ্লিমেন্ট দিয়ে বাকি দুটো স্ট্রাকচার দেখব। দেখো অবজেক্টিভ কমপ্লিমেন্টের উপর ভিত্তি করে আমরা দুটো স্ট্রাকচার পাই, ওখানে একই ঘটনা কিন্তু, এবং নামটা হয়ে যাবে কি? এখানে ভার্বের নাম হবে কি? ফ্যাক্টরি ভার্ব। দেখো দুই জায়গাতেই কিন্তু ফ্যাক্টরি ভার্ব আছে, দুই জায়গাতেই কিন্তু অবজেক্ট আছে। একটু খেয়াল করো, দুটো স্ট্রাকচারকে যদি আমরা একটু চোখের নজরে দেখে নিই তাহলে উল্টাপাল্টা হওয়ার কোনো সম্ভাবনা নেই। দেখো এখানে পাচ্ছি কি? নাউন কমপ্লিমেন্ট, আর শুধু এই জায়গাতে পার্থক্য। দেখো সাবজেক্ট প্লাস ফ্যাক্টরি ভার্ব প্লাস অবজেক্ট, তার সাথে রয়েছে নাউন কমপ্লিমেন্ট। সাবজেক্ট প্লাস ফ্যাক্টরি ভার্ব প্লাস অবজেক্ট, তার সাথে রয়েছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এই হলো আমাদের দুটো স্ট্রাকচার। এই উদাহরণগুলো যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো। মি জন, তার মানে জন হয়ে গেছে নাউন কমপ্লিমেন্ট, তাই তো? মি হ্যাপি, হ্যাপি হয়ে গেছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। তাছাড়া রয়েছে সাবজেক্ট প্লাস ফ্যাক্টরি ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, সাবজেক্ট প্লাস ফ্যাক্টরি ভার্ব প্লাস অবজেক্ট প্লাস নাউন কমপ্লিমেন্ট। ঠিক আছে? তাহলে এই হলো আমাদের অবজেক্টিভ কমপ্লিমেন্ট দিয়ে দুটো স্ট্রাকচার। তাহলে আমরা কয়টা স্ট্রাকচার পেলাম কমপ্লিমেন্ট দিয়ে? টোটাল পাঁচটা। এখন এই স্ট্রাকচারগুলো কে কে বলতে পারবা? হাত তোলো, আমি দুইজনকে জিজ্ঞাসা করব। পাঁচটা স্ট্রাকচার আমাকে সিরিয়ালি বলে যেতে হবে। একজন হাত তুলেছে মাত্র, তার মানে এতক্ষণ ধরে আমি একজনকে বোঝাতে পারলাম? আমি তো মনে হচ্ছে 18 জন আছে, 16 জন আছে, 16 জনেরই হাত তোলা উচিত ছিল। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই সবাই বোঝেনি। তাহলে এবার বলো, আমি হাত তুলতে বলছি, যারা যারা বোঝনি তারা হাত তোলো, যে কোন জায়গায় সমস্যা। লজ্জা পারছি, বাট বুঝাইতে মানে এখন বলতে পারবো না আর কি। কেন? সেন্টেন্স স্ট্রাকচারটা তো বলতে পারার কথা সহজেই। সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস নাউন কমপ্লিমেন্ট, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট, সাবজেক্ট প্লাস ফ্যাক্টরি ভার্ব প্লাস অবজেক্ট, তার সাথে হচ্ছে নাউন কমপ্লিমেন্ট, সাবজেক্ট প্লাস ফ্যাক্টরি ভার্ব অবজেক্ট, তার সাথে হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এই তো পাঁচটা স্ট্রাকচার শেষ। এটা না বলো তো, নাকি অন্য কিছু? জি স্যার। আচ্ছা এতটুকু। আচ্ছা জি স্যার এটাই। আচ্ছা তাহলে হাত তোলো। সেকেন্ড ইয়ার এক্সাম, থার্ড ইয়ার এটা গ্রুপে ঢোকে তো। দেখো আজকে এক্সামিনের কথা বলা আছে। আচ্ছা তাহলে নিসপা মামা বলো। Subject plus linking verb plus noun complement, subject plus linking verb plus adjective complement, subject plus verb plus adverbial complement, subject plus fricative verb plus object plus noun complement, subject plus fricative verb plus object plus adjective complement. আচ্ছা থার্ড ইয়ারের গ্রুপে বললাম আমি। আর একজন বলবে হচ্ছে সিনথিয়া, যেহেতু শুরুতে হাত তুলেছিল, সিনথিয়া বলো। Subject plus linking verb plus noun complement, subject plus linking verb plus adjective complement, subject plus be verb plus adverbial complement। আর অবজেক্টিভ কমপ্লিমেন্টের উপর ভিত্তি করে হচ্ছে দুইটি,
সাবজেক্ট প্লাস ফ্যাক্টিটিভ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস নাউন কমপ্লিমেন্ট, সাবজেক্ট প্লাস ফ্যাক্টিটিভ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। হ্যাঁ এই তো, তাই না? এখন কি ক্লিয়ার হয়েছে না বিষয়টা? আমি কেন নাউন কমপ্লিমেন্ট বলছি, কেন অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট বলছি, কেন সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলছি, কেন অবজেক্টিভ কমপ্লিমেন্ট বলছি, বিষয়টা কি ক্লিয়ার হয়েছে কিনা? মানে পরে তুমি লিখতে পারবে পরে বিষয়, আপাতত আমি যে পরিচয় করালাম, মানে আপাতত আমরা পরিচিত হলাম, বাকিটা তুমি পারবে কি পারবে না খুঁজে সেটা পরের ব্যাপার, আগে তো পরিচয় তো হয়নি, তাই না বিষয়টা? জি স্যার। এই পরিচয়টা আপাতত হয়েছে কিনা সেটা হলো সবচেয়ে বড় কথা। এখন তোমাদের আমি কাজ দিব, সেটা হলো সবার কাছে খাতা কলম আছে না? সবার কাছে কি খাতা কলম আছে? আছে। তোমরা হ্যাঁ সবাই এই 5টা স্ট্রাকচার সবাই এখন লেখো, লিখে ছবি তুলে ইনবক্সে পাঠাও সবাই। এবং যারা যারা আছে আমি তাদের আমি এখানে রাখতেছি, কিন্তু আমি স্ক্রিনশট রাখলাম যে তারা তারা দিয়েছে কিনা আমি এখনই দেখবো। খাতা কলম রেডি করো, করে এখনই আমাকে লিখে দাও। থার্ড ইয়ারের তো নেই, সেকেন্ড ইয়ারের আছে। আচ্ছা, তো সবাই একটু লিখে দাও দ্রুত। বলে হ্যাঁ, তাহলে সেকেন্ড ইয়ারের আছে, 8:30টায় প্রশ্ন দেবো। স্যার 3টা প্রকার মনে করতে পারছি, বাকি 2টা প্রকারটা ভুলে গেছি। ভুলে গেছো? আচ্ছা স্যার আমি সেন্ড করেছি। আচ্ছা, আমি দেখতেছি, এখানে দেখবো যারা যারা সেন্ড করেছো। তাহলে পেয়েছি রহমান সাহা, তাই তো? তারপর হচ্ছে শারমিন না, আমার কাছে খাতা কলম নাই। খাতা কলম যদি না থাকে তোমরা এই জায়গায় লিখতে পারতা। হ্যাঁ, গুগল মিটের মেসেজ অপশন বুঝো? গুগল মিটের মেসেজ অপশন আছে, ওখানে লিখতে একটু সময় লাগবে, এই জন্য হচ্ছে প্রবলেম। আচ্ছা, তো খাতা কলম রাখতে হবে। হ্যাঁ, খাতা কলম রাখতে হবে। নিসপা জাবের দিয়েছে। আর কে দিয়ে দিল? আর তো কেউ দেয়নি এখনো। স্যার এটা কোথায় দিব? ইনবক্সে, মানে যার যার সাথে আমার কথা হয় এরকম ইনবক্সে দাও, গ্রুপে না। একটা জায়গাতে কিন্তু তোমরা বানান, এটা কার ছিল যেন? কমপ্লিমেন্ট বানান ভুল। হ্যাঁ, কমপ্লিমেন্ট মানেটা কি? এখানে কমপ্লিমেন্টে কিন্তু দুটো মিনিং রয়েছে, মানে দুটো বানান রয়েছে। হ্যাঁ,
ডিস্টার্বিং অবস্থা। আচ্ছা আর তো কারো পেলাম না, বাকিরা কি নাই গ্রুপে না লিখতেছো? স্যার আমি সেন্ড করছি তো। আর আমি পাঠিয়েছি, মানে যেটুকু মনে আছে ওইটুকু লিখে পাঠাইছি আর কি। আচ্ছা ঠিক আছে আমি দেখছি। আচ্ছা তো ঠিক আছে, ধরে নিলাম যে তোমরা বুঝেছো, ঠিক আছে তো সময়টা নষ্ট করবো না, আমি ধরে নিলাম তোমরা বুঝেছো। এখন তোমাদের যে কাজ হবে বাড়িতে, এইখানে দেখো প্রত্যেকটা উদাহরণের সাথে মানে প্রত্যেকটা ইয়ার সাথে স্ট্রাকচারের সাথে কিন্তু 2-4টা করে উদাহরণ আছে। হ্যাঁ 2-4টা করে কিন্তু উদাহরণ আছে। এই উদাহরণগুলো তোমরা আগে বাড়িতে ভালো করে পড়বা, ভালো করে পড়বা, দিয়ে এই উদাহরণগুলোকে মডিফাই করবা, মডিফাই করে নিজের মতো করে সেন্টেন্স লিখতে হবে, ঠিক আছে? নিজের মতো করে প্রত্যেকটা স্ট্রাকচার দিয়ে। আচ্ছা একটু আজান হচ্ছে, আমি একটু 1 মিনিটের জন্য অফ রাখি। হ্যাঁ একটু আজানটার জন্য আমি একটু অফ রাখি, তোমরা একটু ভাবো ততক্ষণ। আচ্ছা তো শুনতে পাচ্ছ আশা করি কথা। এখন এই 5টা স্ট্রাকচার দিয়ে এই যে সেন্টেন্সগুলো দেখছো, এই সেন্টেন্সগুলোকে আমরা এখন ইংরেজি করব। হ্যাঁ ইংরেজি করব, আর তোমরা এই সবগুলো উদাহরণ পড়ার পর নিজের মতো করে কয়টা সেন্টেন্স লিখতে বললাম প্রত্যেকটা স্ট্রাকচার দিয়ে? বলো কয়টা সেন্টেন্স? 2-3টা করে বলছেন। আমার কেটে গিয়েছিল বুঝতে পারিনি। রাইট at least 5 sentences with each of the 5 structures. Structures of complement. তাহলে কমপ্লিমেন্ট দিয়ে যে 5টা স্ট্রাকচার, এই প্রত্যেকটা 5টা মানে 5টা স্ট্রাকচারের প্রত্যেকটা দিয়ে আবার 5টা করে সেন্টেন্স, কয়টা করে? at least 5 sentences। তাহলে তো টোটাল কয়টা সেন্টেন্স হবে বলো তো? টোটাল কয়টা সেন্টেন্স হবে? 5 এ কত হয় বলো, কেউ একজন বলো, তোমাদের কাছ থেকে শুনি। 25টা। হ্যাঁ 25টা। 25টা স্যার। 25টা। তাহলে 25টা সেন্টেন্স তোমাদের লিখতে হবে, এটা হলো কাজ। সিম্পল সেন্টেন্স কিন্তু বেশি জটিল করে লিখবে না, ঠিক ছোট ছোট। আমি যেমন এই জায়গায় ছোট ছোট দিয়েছি, এইগুলো মনে করে এখানে আছে শামিম ইজ গুড, তুমি করলা কি শামিমের বদলে অন্য কিছু দিলা, গুডের বদলে অন্য কিছু দিলা, দিয়ে একটা সেন্টেন্স লিখলা নিজে, ঠিক আছে না? শি লুকস বিউটিফুল, এখানে তুমি অন্য কিছু দিয়ে নাম টাম দিয়ে তুমি নিজের মতো করে একটা সেন্টেন্স লিখলা। এইভাবে করে এখানে যে সেন্টেন্সগুলো আছে এইগুলোকেই দরকার হলে মডিফাই করে তুমি নিজের মতো করে মোট টোটাল প্রত্যেকটা সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে 5টা করে টোটাল 25টা সেন্টেন্স আমাকে লিখে দিবা, এটা যেন মনে থাকে, ঠিক আছে? যারা দিবে না, यस স্যার, যারা দিবে না তাদের প্রত্যেকটা সেন্টেন্সের জন্য 2 টাকা করে জরিমানা। কয় টাকা? 2 টাকা। স্যার কখন জমা দিতে হবে? ভুল হলে সমস্যা না, কিন্তু না দিলে পারে যে কয়টা সেন্টেন্স কম হবে সেই 2 টাকা করে টোটাল জরিমানা করে আমাকে বিকাশে পাঠাতে হবে, তারপর আমি তাকে গ্রুপে রাখবো, না হলে গ্রুপ থেকে আউট করে দিব। বুঝতে পারছো? স্যার কখন সাবমিট করব? আগামী ক্লাসের আগে। আগামী ক্লাসের আগে মানে কি? আগামী ক্লাস আছে কবে? 7 তারিখে। আগামী ক্লাস হ্যাঁ 7 তারিখ সকাল 10টার মধ্যে পাঠাতে হবে, কারণ আমি তারপর তো দেখবো এই জিনিসগুলো, তাই না? যে তোমাদের ঠিক আছে না ভুল আছে। এখন যদি তোমরা ক্লাসের আগে পাঠাও আমি তো দেখতে পাবো না, তখন তো আমি ভুলগুলো খুঁজে পাবো না। আমাকে ভুল খুঁজে তোমাদেরকে শিখাই দিতে হবে যে না এই জায়গায় ভুল হয়েছে। অতএব 7 তারিখ সকাল 10টার মধ্যেই তোমাদেরকে সাবমিট করে দিতে হবে, খাতায় লিখে, তারপর ছবি তুলে পাঠাবা, খাতায় লিখে ছবি তুলে ইনবক্সে পাঠাবা সবাই, ঠিক আছে তো? কয়টার ভিতরে? হ্যাঁ দেখো আমি বললাম কি বাই 10 AM on 7 মে। হ্যাঁ তাহলে 7ই মে সকাল 10টার আগেই পাঠায় দিতে হবে। আচ্ছা যাও, কোটা গেল। এরপরে আসি আমরা এই সেন্টেন্সগুলোর কিছু বাংলা আছে ইংরেজি করি। ভাত আমাদের প্রধান খাদ্য, এই সেন্টেন্সটাকে যদি আমরা এখন ইংরেজি করতে চাই তাহলে কোন স্ট্রাকচার হতে পারে, এটা হলো বড় কথা। এখানে সাবজেক্ট কে বলো তো? এই সেন্টেন্সের সাবজেক্ট কে?
ভাত রাইস তাই তো, তাহলে কি লিখবো? রাইস। রাইস। এরপর আমাদের প্রধান খাদ্য কি লিখবো? ইজ আওয়ার স্টেপল ফুড। হ্যাঁ, তাহলে Rice হচ্ছে is our- আমি বললাম আওয়ার স্টেপল ফুড, এখানে কিন্তু কোনো ভার্বের কথা বলা হয়নি, তাই না? ভাত আমাদের প্রধান খাদ্য, কিন্তু লিঙ্কিং ভার্ব বিধায় এখানে একটা ভার্ব উজ্জ্ব হয়ে গেছে, এই জন্য আমরা কি লিখবো? লিঙ্কিং ভার্ব হিসাবে এখানে ইজ লিখবো। তাহলে এটা কোন স্ট্রাকচার হলো? স্ট্রাকচারটা কি দাঁড়ালো? নাউন কমপ্লিমেন্ট। হ্যাঁ, সাবজেক্ট প্লাস হ্যাঁ, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস নাউন কমপ্লিমেন্ট, তাই না? আচ্ছা, এরপর আসি, সে খুবই বুদ্ধিমান, তাহলে সাবজেক্ট হচ্ছে কি এই জায়গায়? হি। সে তারপর হচ্ছে খুবই বুদ্ধিমান কি লিখবো? ভেরি হি ইজ ওয়াইজ। ইজ ভেরি তাহলে এখানে ভার্ব উজ্জ্ব হয়ে গেছে, তাহলে এখানে আমি কি দিব? ইজ। ইজ তাহলে লিঙ্কিং ভার্ব বসিয়ে দিলাম, দুইটাকে যুক্ত করার জন্য লিংক হয়ে গেল। এখন তাহলে এখানে স্ট্রাকচারটা কি দাঁড়ালো? সাবজেক্ট প্লাস লিঙ্ক সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, তাই তো? অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। আচ্ছা, তারপরে মনে করো এবার বাকি যেগুলো বাদ দিব সেগুলো তোমরা করবা। আমরা বললাম এটা দেখো, আমরা বাংলাদেশকে সোনার বাংলা বলি, আমরা বাংলাদেশকে সোনার বাংলা বলি, তাই না? তাহলে কারা বলে? আমরা বলি। সাবজেক্ট উই। বলা ইংলিশ কি? উই। এখানে বলা উই। ইংলিশ উই কল হ্যাঁ, কল, তাই তো? এখানে হবে কল। কাকে কল করি? হ্যাঁ কাকে? বাংলাদেশ। বাংলাদেশকে। বাংলাদেশকে কি বলে? এস গোল্ডেন। সোনার বাংলা। সোনার বাংলা। সোনার বাংলা, এই তো। তাহলে উই কল বাংলাদেশ সোনার বাংলা কোন স্ট্রাকচারে গেল? বলো। সাবজেক্ট প্লাস ভার্ব লিঙ্কিং প্লাস ভার্ব। লিঙ্কিং ভার্ব কমপ্লিমেন্ট। হ্যাঁ, এখানে অবজেক্টিভ কমপ্লিমেন্ট আছে, তাই না? বাংলাদেশ আর আমরা কি একই জন? হ্যাঁ তাহলে কি লিঙ্কিং ভার্ব হবে এটা? বলো। না প্র্যাকটিক্যাল হ্যাঁ, তাহলে উই কল বাংলাদেশ আর বাংলাদেশকে কি বলি? সোনার বাংলা। তাহলে সোনার বাংলা হচ্ছে আমাদের বাংলাদেশের কমপ্লিমেন্ট, অর্থাৎ হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর অবজেক্টিভ কমপ্লিমেন্ট থাকলেই সেটা হবে কি? ফ্যাক্টিটিভ ভার্ব। আর এখানে যেহেতু সোনার বাংলা হচ্ছে একটি নাম, তাই হলো নাউন কমপ্লিমেন্ট। তাহলে স্ট্রাকচারটা হলো কি? সাবজেক্ট প্লাস ফ্যাক্টিটিভ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস নাউন কমপ্লিমেন্ট, এই তো? এইটা। এরপর আসি, দেখো দেখো, বইটি ব্যাগে আছে। বইটি অবস্থান বোঝালে কোন স্ট্রাকচার হয় বলো তো? অবস্থান বোঝালে অ্যাডভার্বিয়াল। হ্যাঁ, তাহলে এখানে সাবজেক্ট কে? সাবজেক্ট কে? বুক দা বুক। The book. তারপর হচ্ছে ব্যাগে, ব্যাগে কি লিখবো? ইন দা ব্যাগ। তাহলে এখানে কি লিখবো? ইজ, তাই তো? ওনা হ্যাঁ, বি ভার্ব, তাই না? তাহলে কি? দা বুক ইজ ইন দা ব্যাগ। হ্যাঁ, সবাইকে নূরে জান্নাত, তোমার মাইক্রোফোনের সমস্যা, তোমার কথা কিছু বোঝা যাচ্ছে না। তুমি অবশ্যই একটা ভালো মাইক্রোফোন কিনবা, হ্যাঁ? তাহলে তোমার শুধু সাউন্ড আসতেছে ওদিক থেকে। তাহলে কি লিখলাম দেখো, দা বুক ইজ ইন দা ব্যাগ, মানে বইটি ব্যাগে আছে, মানে অবস্থান বোঝাচ্ছে, তাই না? তাহলে তারা বাড়িতে আছে, এটা কি হবে বলো তো? তারা গ্রামের বাড়িতে আছে। They are staying. হ্যাঁ, তাহলে তারা আছে, আছে দে আর কোথায়? ইন দেয়ার ভিলেজ হাউস, নাকি? তাদের গ্রামের বাড়ি। হ্যাঁ হ্যাঁ, দে আর ইন প্রিপজিশনাল ফ্রেজ। ভিলেজ হাউস হ্যাঁ, ইন দেয়ার ভিলেজ হাউস, ভিলেজ বা দেয়ারটা না দিলেও চলবে, ইন ভিলেজ হাউস। তাহলে তারা গ্রামের বাড়িতে আছে, দেখো অবস্থান বলছে কিন্তু, দেখো দে, তারপর হচ্ছে বিভার, তারপর হচ্ছে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট, তাই না? হ্যাঁ, এবার যদি আমি বলি আমাদের ক্লাস রাত 8টায় হবে, আমাদের ক্লাস রাত 8টায় হবে, তাহলে এখানে সাবজেক্ট কি? আওয়ার ক্লাস আওয়ার ক্লাস, তাই তো? তাহলে যেহেতু ফিউচার টেন্স, তাহলে উইল বি, তাই না? Will be start. হ্যাঁ, উইল বি না, স্টার্টেড না, সময় বোঝালে কি লিখবো? at 8 PM, তাই তো? এই তো। আর PM মানে রাত 8টা, আর নাইট বলার দরকার নেই, 8 PM মানে রাত 8টা, হ্যাঁ? তাহলে আওয়ার ক্লাস উইল বি at 8 PM, দেখো এটা কোন স্ট্রাকচারে গেল? এটা স্ট্রাকচার কোনটা বলো? ভার্ব কমপ্লিমেন্ট। Subject plus linking verb plus adverbial complement. লিঙ্কিং ভার্ব হয় অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্টের সাথে।
না বি ভার্ব বি ভার্ব বিভার প্লাস অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। টাইম বা প্লেস থাকলেই আমরা বুঝে নিব এটা অ্যাডভার্বিয়াল, আর অ্যাডভার্বিয়াল মানে বি ভার্ব ছাড়া অন্য কোনো ভার্ব আসবেই না, ঠিক আছে তো? আর অন্য কোনো ভার্ব যদি এসে যায় তাহলে সেটা এই স্ট্রাকচারে হবে না, অন্য স্ট্রাকচারে হবে, যেটা আমরা আগামী দিন শিখবো, ঠিক আছে? কারণ আমাদের আগামী দিন 4টা স্ট্রাকচার শিখবো, তাহলে টোটাল আমাদের 9টা স্ট্রাকচার হয়ে যাবে। টোটাল হচ্ছে আমাদের 9টা স্ট্রাকচার, তাই না? অলরেডি আমরা 5টা শিখে গেলাম, আর থাকলো হচ্ছে 4টা, তার মানে আগামী ক্লাসে আমরা 4টা শিখে যাব। আর আমি কিন্তু তোমাদের প্রায় 17-18টা ক্লাসের ভিডিও কিন্তু শেয়ার করেছি, তাই না? তোমাদের সাথে স্ট্রাকচারের আমি বলেছিলাম একটু দেখে নিতে, তোমরা কি দেখছো? ধৈর্যের সহিত ভালো করে দেখে নিবা, যা কিছু গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে সেগুলোই দিব, আবল তাবল কিছু দিব না কিন্তু। কারণ আমার টার্গেট থাকে সর্বোচ্চ ভালো করার। হ্যাঁ, আমার টার্গেট থাকে যে তোমাদের ভিতরে কমপক্ষে 5-7 জন 3.50 পাবে, এর উপরে মানে প্লাস। আমি এখনো টার্গেটটা ফিল আপ করতে পারিনি, বুঝতে পারছো? আমার তোমাদের নিয়ে হচ্ছে 3য় ব্যাচ পর্যন্ত চলছে, 2য় ব্যাচে আমি 3.42 পর্যন্ত গেছে, 3.42, ঠিক আছে? এরপরে আরেকটা ব্যাচ আছে, তাদেরকে আমি মনে করি যে কিছু আছে যারা 3.50 পাবে। তোমাদের কিন্তু আরো একটু অ্যাক্টিভ হতে হবে, তাহলে পাওয়া সম্ভব। এবং আমি কিন্তু সেইভাবে তৈরি করে নিই তোমাদেরকে, যাতে ওই জায়গায় যেতে গিয়ে যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো তোমাদের যেন ফেস করতে না হয়, আগে থেকেই সেইভাবে প্রিপেয়ার করছি। অতএব দয়া করে একটু সিরিয়াস হও, দেখবা যে ভালো রেজাল্ট করো। অতএব ভালো রেজাল্ট করার জন্য টেনশন করার কিছু নাই, শুধু আমি যা বলবো সেগুলো করবা। কেমন? যদি বলি যে সারা রাত পা উপরে দিয়ে মাথা নিচে দিয়ে দাঁড়ায় থাকবা, তাও দাঁড়ায় থাকতে হবে, বুঝতে পারছো? মানে আমি যে গাইড হিসেবে যা বলবো যে পা উপরে দিবা, মাথা নিচে দিয়ে সারা রাত এইভাবে করে থাকবা, আমি কি বলবো এই কথা? তোমাদের বলো, বলবো? হ্যাঁ, মানে আমি এটা বোঝাতে চেয়েছি যে আমি যেটা বলবো সেটা কষ্টদায়ক হলেও তোমাকে করতে হবে, বুঝতে পারছো? হ্যাঁ, তাতে কিছু না কিছু নতুন শিখবা, কিছু না কিছু পরিশ্রম করার কারণে তোমার একটা জায়গায় পৌঁছাতে সহজ হবে, এইটা আর কি। এছাড়া কিছু না, এমন কঠিন কিছু বলবো না নিশ্চয়ই। ওকে, তাহলে এই হলো ব্যাপার। আজকে আর অন্য কথায় যাচ্ছি না। তাহলে তোমাদের থাকলো টোটাল 2টা কাজ। 2টা কাজ মানে হচ্ছে পুরোটা আবার পড়ে নিবা, কমপ্লিমেন্টের বিষয়টা। পুরো শীটটা আমি শেয়ার করে দিব। শীট কোথায় শেয়ার করবো বলো তো, দেখি তোমরা জানো কিনা? গুগল ক্লাসরুমে। গুগল ক্লাসরুমের এই যে ক্লাস ওয়ার্কে গিয়ে দেখো, এখানে বেসিক গ্রামার, অ্যাডভান্স, বেসিক টু অ্যাডভান্স, এখানে থাকবে হচ্ছে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার নামে এখানে একটা ফোল্ডার থাকবে। এই ফোল্ডারের ভিতরে এই ভিডিও ক্লাস সহ এই পিডিএফটা আমি শেয়ার করে দিব আজকে। তোমরা এই পিডিএফটা শুধু কমপ্লিমেন্ট অংশটা ভালো করে পড়ে নেবা, তারপরে এক্সাম্পলগুলো ধরে ধরে নিজে 25টা সেন্টেন্স লিখবা। আর যেগুলোর বাংলা, এই যে দেখো আমি ইংরেজি করলাম না, সেইগুলো তোমরা ইংরেজি করে আমাকে টোটাল প্রায় 50টা মতো সেন্টেন্স হবে, এই কয়দিনে 50টা সেন্টেন্স লিখে আমাকে জমা দিবা। ভুল হয় হোক, ভুল হলে কোনো সমস্যা নেই, আমি বুঝবো যে তুমি বোঝোনি, কিন্তু না দিলে আমি কিছুই বুঝবো না যে তুমি আসলে বুঝেছো কি বোঝোনি। মনে থাকবে? আচ্ছা, আর হচ্ছে ডেইলি হোমওয়ার্ক কিন্তু গত 3 দিনের আমি অনেকেরই পাই নাই। আগামী ক্লাসের আগে যদি আমি ডেইলি হোমওয়ার্ক না দেখি, তাহলে মনে করবা যে আমি ভাববো তুমি সিরিয়াস না, তোমাকে আমি গ্রুপ থেকে কিন্তু আউট করে দিব। এটা আমি খুব করে থাকি, গ্রুপ আউট, কারণ আমি পড়াশোনার ব্যাপারে সব মানে খুবই সিরিয়াস, ওভার সিরিয়াস, ঠিক আছে তো? यस सर। আচ্ছা, তাহলে এখন যদি কারো কোনো প্রবলেম থাকে একটু বলো, দিয়ে আজকের মতো শেষ করব এখানেই। স্যার এই ভিডিওটা কি সাবমিট করা হবে? হ্যাঁ, ভিডিওটাও রাত 10-11টার মধ্যে পেয়ে যাবে, কারণ এরপর থার্ড ইয়ারের ক্লাস আছে 8:30টায়, তারপরে ওই 2টা রেকর্ড ক্লাস একবারে আমি দিয়ে দিব, মানে রাত 10টা 11টার পরে তোমরা পেয়ে যাবে আর কি। নোটিফিকেশন যাবে, টেনশন করার কিছু নাই, নোটিফিকেশন পেয়ে যাবা। মেসেঞ্জার গ্রুপেও দেব, আবার গুগল ক্লাসরুমেও দিয়ে দিব। আচ্ছা, আর কারো সমস্যা? হ্যাঁ, বেসিক প্যাটার্নটা একটু বলে দিতে হবে। সরি বলো। হ্যাঁ, বেসিক প্যাটার্ন যে একদম শুরুতে আছে সাবজেক্ট এবং প্রেডিকেট। হ্যাঁ 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 স্যার, এই যে একদম বেসিক কমপ্লিমেন্ট পর্যন্ত যা কিছু পড়ালাম পুরোটা রিডিং দিবা। আর কারো? আচ্ছা, তো ঠিক আছে, যদি কারো কোনো সমস্যা না থাকে তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ ক্লাসে থাকার জন্য, আবার আগামী ক্লাসে কথা হবে। ওকে, তো গুড নাইট, বাই।